বিএনপি যে 36টা মনোনয়ন দিয়েছে, কাদের কাদের দিছে? বিএনপি প্রথমত হচ্ছে তার জোট সঙ্গী যারা আছেন 36টা সিট পাওয়ার পরেও জোট সঙ্গীদের একটা সিটও তাদেরকে দেওয়া হয়নি। বিএনপি জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশে একটি নতুন একটি পরিষ্কার ধারার রাজনীতি একটা তারা উপহার দিতে চেয়েছে। নির্বাচনের পর থেকে আজকে প্রায় 2 মাস জনগণের সাথে প্রতিনিয়ত প্রতিটা জায়গায় হচ্ছে প্রতারণা করে আসছে। এনসিপি আসলে তার রাজনৈতিকভাবে যে একটা দিল্লি একটা শেষ প্রান্তে চলে আসছে এই কারণগুলোর কারণে। দেশজুড়ে তুমুল তাপপ্রবাহে মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা। এর মধ্যে রাজনীতির মাঠে নাকি শুরু হয়েছে এনসিপি বসন্ত। এ বসন্তকে গুটি বসন্ত বা হামের সাথে মিলিয়ে কেউ কেউ ঠাট্টা করে বলছেন, জুলাই অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা, আকাঙ্ক্ষা আর বিশ্বাস নিয়ে হাডুডু খেলেছে এনসিপি। সেখান থেকে ইমেজ পুনরুদ্ধার করে ঘুরে দাঁড়িয়ে রাজনীতির উত্তপ্ত ডামাডোল পিছনে ফেলে বসন্তের রোমান্টিক রিদম কতটুকু নিয়ে আসতে পারবে তা সময়ই বলে দিবে। এদিকে বিএনপি সরকারের গদিতে বসেই লেজে গোবরে অবস্থা। কেউ বলে অভিজ্ঞতার অভাব, কেউ বলে প্রস্তুতির অভাব, নানা বাহানা। সরকারের সমালোচনা করতে গেলেই সাফাই গাওয়া শুরু হয়ে যায়, এই মাত্র কয়দিন হয়েছে এখনই এমনি বলতেছেন। অন্যদিকে সমালোচনার বদলাই গ্রেফতার তো আছেই। গত 2 মাসের সব ইস্যু বাদ দেন, জ্বালানি তেল নিয়ে সরকার যে অত্যন্ত অদক্ষ এবং বাজে ব্যবস্থাপনার নজির স্থাপন করেছে, আমি নিশ্চিত তা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজেও অস্বীকার করবেন না। তিনি ভদ্রতা, বিনয়, সৌজন্যতা দিয়ে জনজীবনে এই বাজে ইম্প্যাক্টের কথা স্বীকার করে নিলেও উনার কোনো মন্ত্রী, এমপি বা দায়িত্বশীল কেউ এ কথা স্বীকার করবেন না, করেনও নাই। মানে এটা কিন্তু তারা পণ করেই বসে আছে আর কি। ওই যে কি যেন বলে না যে বাঁশের চেয়ে কঞ্চি মোটা, না কি যেন একটা বলে কথায় আছে আর কি। সো মোটা দাগে তাহলে বাকি থাকলো কারা? জামায়াত ইসলামী। তারা খুব তাড়াতাড়ি ঈষদুষ্ণ গরম বিরোধী দলের মেডেল গলায় ঝুলিয়ে ফেলবে বলে অনেকে মনে করছেন। তারা বলছেন এনসিপিকে সামনে ঢালের মতো দাঁড় করিয়ে সুশীলতার মোড়কে নিরীহ বিরোধী দল হিসাবে তারা অবতীর্ণ হয়েছেন। যাই হোক, আপাতত তাদের নিয়ে আলাপ নাই, কারণ জামায়াতের কোনো প্রতিনিধি আজ প্রশ্নের মুখোমুখি হচ্ছেন না। আজ প্রশ্নের মুখোমুখি হচ্ছেন জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় জলবায়ু সম্পাদক ও শৃঙ্খলা কমিটির সদস্য শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল হক আনান। তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনাদের দুজনকেই আমন্ত্রণ অনুষ্ঠানে। আচ্ছা, আমি শুরুতেই যাচ্ছি শামসুল হক আনান আপনার কাছে। আজকে দেখেন না, মানে আজকের এই আলোচনাটা যদি ছাত্র রাজনীতি নিয়ে হইতো তাহলে কিন্তু খুব জমতো, কিন্তু আমরা সেটা করছি না, কারণ সেন্ট্রাল পলিটিক্সের বাইরে আসলে আমরা কেউ না। তো যেটা নিয়ে আপনার কাছে শুরুতে জানতে চাই, সোশ্যাল মিডিয়ায় গতকাল থেকেই অনেক লেখালেখি হচ্ছে, আমি জানি না আপনার চোখে এটা পড়ছে কিনা, সেটা হলো 11 দলীয় জোট সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দিল জুলাই অভ্যুত্থানে শহীদ জাবির ইব্রাহিমের মাকে। বিপরীতে বিএনপি মনোনয়ন দিল আওয়ামী লীগের সুবর্ণা ঠাকুরকে, মনোনয়ন দিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলের এপিপি অ্যাডভোকেট মাধবী মার্মাকে, তারা মনোনয়ন দিল ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক লীগের সহসভাপতির মেয়ে নাদিয়া পাঠান পাপনকে। সাধারণ মানুষকে আন্দাজ করা জানেন, মানে আমি তারা বলতে চাই এরকম করে যে এই যে তথ্যগুলা যে তাদের পাস্ট, এইটা বিএনপির হাইকমান্ডের কাছে এই তথ্যগুলো ছিল না, অথবা বিএনপির হাইকমান্ড সামহাউ ম্যানেজড হয়েছে, অথবা বিএনপিতে মনোনয়ন দেওয়ার মতো যোগ্য কোনো প্রার্থী ছিল না। আপনার মন্তব্য জানতে চাই। প্রথমে তো ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানার জন্য, এবং আপনাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে সকলকে জানাচ্ছি অভিনন্দন। এবং যে বিষয়টা আসলে আজকে আলোচনা আপনি করছেন যে সংরক্ষিত নারী আসন, দেখুন বিএনপি জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশে একটি নতুন একটি পরিষ্কার ধারার রাজনীতি একটা তারা উপহার দিতে চেয়েছে, এবং এরই মধ্য দিয়ে যখন সংসদে যখন আমরা হচ্ছে আমরা সংসদীয় রাজনীতিটা ফেরত পেলাম প্রায় 17 বছর পরে এসে। আসলে 17 বছর দেশে সত্যি কথা বলতে তেমন কোনো সংসদ এক্সিস্ট করতো না, এবং যেটা ছিল সেটা একটা সার্কাস ছিল। সেই জায়গাতে যখন সংরক্ষিত আসনের এখন মনোনয়ন হচ্ছে 36টা, দেখেন প্রায় 36টার মতো আসনকে বিএনপি হচ্ছে তাদেরকে মনোনয়ন দিতে হয়েছে। এখন সত্যি কথা বলতে বিএনপি এমন কোনো দল না যে যদি একটা ভুল হয়ে গেছে সেই ভুলটাকে
একেবারে ব্ল্যান্ডলি ডিফেন্ড করবে। যদি কোনোখানে অভিযোগ আসে সেখানে অবশ্যই তদন্ত হবে। এখানে যেহেতু সুবর্ণা ঠাকুর এবং মাধবী মার্মার বিষয়ে যে অভিযোগটা এসেছে এটা অবশ্যই তদন্ত করা উচিত। আমি ব্যক্তিগতভাবে একজন বিএনপি কর্মী হিসেবে অবশ্যই এটা তদন্ত চাইব। কিন্তু এইখানে খুব অযাচিত একটা অভিযোগ হচ্ছে নাদিয়া পাঠান পাপনের বিরুদ্ধে। আমি একটা ছবি দেখাই। এখানে এই যে দেখেন, এই ছবিটা আমার মনে হয় দেখা যাচ্ছে কি না, এটা ফ্যাসিবাদী আমলে এরকম একজন মানুষকে হচ্ছে যদি পুলিশ ধরে আক্রমণ করে, আপনি কি কোনোভাবে বলতে পারবেন এই লোকটা আওয়ামী লীগ বা সরকারের সুবিধাপ্রাপ্ত? আমার কাছে মনে হয় না। তো এরকম ধরনের উনি হচ্ছে নির্যাতনের শিকার হয়েছেন। ওনার পরিবার হচ্ছে আওয়ামী লীগ পরিবার হতে পারে, কিন্তু উনি 2000 সাল থেকে উনি বিএনপির সাথে যুক্ত। এবং এই ফ্যাসিবাদী সময়, যে সময় হচ্ছে মানুষ বিএনপির নাম নিতে ভয় পেত, বিএনপির পোস্ট হোল্ড করা তো ভয়ানক একটা বিষয় ছিল, সেরকম সময় তিনি বদরুন্নেসা কলেজের ছাত্রদলের সেক্রেটারি ছিলেন। এবং এই যে তার যে দীর্ঘ একটা সংগ্রাম, দীর্ঘ একটা ত্যাগ, এবং পরিবারের সাথেও যে একটা তার যে একটা টানে পড়েন, এই জায়গাটা থেকে তার যে মানে একটা ভয়ানক একটা অবস্থা, সে জায়গায় আমার মনে হয় যে কিছু প্রতিদান দিতে পেরেছে দল। তার সম্পূর্ণটা, তার যে ত্যাগ, তার যে শ্রম, এর সম্পূর্ণ প্রতিদান দেওয়া সম্ভব হয়নি। কারণ একটা মানুষের জীবন থেকে সময় হারিয়ে যাওয়া, যৌবনের শ্রেষ্ঠ সময়গুলো হারিয়ে যাওয়া, এটার আসলে এটার কোনো বিনিময় হতে পারে না। তো আমার মনে হয় যে যদি অভিযোগ থাকে, আমরা এভাবে বলবো না যে আমাকে দেওয়া হয়েছে এটাই থাকতে হবে, আমরা এরকমভাবে বিএনপি কখনো বলে না। আমরা যদি এরকম পাওয়া যায়, অবশ্যই এখানে তদন্ত হবে, শৃঙ্খলা কমিটি আছে, তারা তদন্ত করবে। কিন্তু যাকে তাকে আবার যেন তেন অভিযোগ দেওয়াটাও ঠিক হচ্ছে না। এটাই মোটামুটি আমাদের বক্তব্য থাকবে। আচ্ছা, ঠিক আছে। আপনার এই ওনার বলা কথার পিঠে আপনি কিছু বলতে চান কিনা? ওকে, প্রথমত আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে উনি যে কথাটা বললেন, এখানে অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে শুধুমাত্র আজকে নির্বাচন পরবর্তী সময়ে এসে আজকে শুধুমাত্র সংরক্ষিত আসনের ব্যাপারটার বাহিরে গিয়েও নির্বাচনের পর থেকে আজকে প্রায় 2 মাস জনগণের সাথে প্রতিনিয়ত প্রতিটা জায়গায় হচ্ছে প্রতারণা করে আসছে, যেটা আমরা কখনোই প্রত্যাশা রাখি নাই। প্রথম যে কথাটা সেটা হচ্ছে এই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে, এবং সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে সংরক্ষিত নারী আসনে, যেখানে প্রকৃতপক্ষে নারীদেরকে সবথেকে বেশি এম্পাওয়ার করা, যারা হচ্ছে এই অভ্যুত্থানের সম্মুখ সারিতে ছিলেন, দীর্ঘ ফেসিবাদী আমলে যারা এই রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন, যাদের জীবন যৌবন সবকিছু বিসর্জন দিয়েছে, তাদেরকে মনোনয়ন না দিয়ে সরাসরি লীগের পোস্টে তাদেরকে হচ্ছে কি এখানে রিফাইন করাটা, এটা কতটুকু আসলে যৌক্তিক আমি জানি না। আমার বিএনপি যারা আছেন তাদের কাছে আমি প্রশ্নটা রাখতে চাই যে এখানে একটা ব্যাপার হচ্ছে কি, তারেক রহমান যখন দেশে আসছিলেন তখন হচ্ছে তিনি একটা কথা বলছিলেন যে আমি চাইলেই দেশে যেতে পারতেছি না। তার মানে কি আমরা ব্যাপারটা এরকম যে তারেক রহমান তিনি নিজের লাইফটাকে কিংবা হচ্ছে দেশ কিভাবে চলবে সেটা অন্য কাউকে বর্গা দিয়েছে, যে তার অনুমতি নিয়ে হচ্ছে দেশে আসবে এরকম কিছু? তো সেখানকার কোনো কিছুর সংশ্লিষ্টতা কিংবা সেটার কোনো এক্সিকিউশনের প্ল্যানের একটা অংশ কি যে লীগের সরাসরি পোস্টেড কাউকে নারীদেরকে এম্পাওয়ার করাটা? এটা একটা সবথেকে বড় প্রশ্ন। এবং সবথেকে বড় বিষয়, বিরোধী দলীয় জায়গা থেকে এই যে বিরোধী দলীয় ওনারা হচ্ছে একজন শহীদের মাকে সরাসরি এম্পাওয়ার করছেন, শহীদের যে প্রতিনিধি সেটা সংসদে এনশিওর করেছেন, সেই জায়গায় তার ঠিক বিপরীতে বিএনপি প্রথমত হচ্ছে তার জোট সঙ্গী যারা আছেন 34টা সিট পাওয়ার পরেও জোট সঙ্গীদের একটা সিটও তাদেরকে দেওয়া হয়নি, যেটা জাতীয়তাবাদের যে আদর্শ তারা ধারণ করে কিংবা যে জাতীয়তাবাদের কথা বলে সেটার সাথে এটা আমার কাছে মনে হয় এটা খুবই সাংঘর্ষিক অবস্থা। এবং দ্বিতীয়ত সবথেকে বড় যেটা দুঃখের বিষয়, যে যারা হচ্ছে এই গণ অভ্যুত্থানের বিপক্ষ অবস্থান ছিল, এরকম বেশ কিছু মানুষকে সরাসরি এম্পাওয়ার করাটা আমার কাছে মনে হয় না এটা জাতির সাথে প্রতারণা করছে অ্যাকচুয়ালি। সো বিএনপির এই জায়গাটা আসলেই আমার মনে হয় স্ট্যান্ডটাকে সরেওছে, যে উনি যেটা বললেন যে সেটা হচ্ছে উনি তদন্তের কথা বললেন, ইতিমধ্যে সবকিছু জমা হয়ে গেছে। আপনারা নিজের জায়গা থেকে আসলে এই পর্যন্ত আমরা কোথাও দেখিনি যে আসলে কাউকে বলতে দেখিনি যে আমরা এটা তদন্ত চাই বা এটা এই কথা আমরা কাউকে বলতে দেখিনি। বাট এটা ভালো যে উনি অ্যাটলিস্ট অন এয়ারে এই জিনিসটা স্বীকার করছেন, আমি এটাকে পজিটিভলি দেখছি। সো ওভারঅল আমার ব্যাপারটা হচ্ছে এই যে এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। এক জায়গায় বিরোধী দল যেখানে শহীদের অংশগ্রহণ নিশ্চিত করেছে, সেখানে বিএনপি হচ্ছে সরাসরি লীগকে এম্পাওয়ার করা হয়েছে। সো এখানে আমি একটু অ্যাড করতে চাচ্ছি, এখানে হচ্ছে এমন একটা দল যে দলের প্রধান কিছুদিন আগে বলে যে আওয়ামী লীগ করা কেউ হচ্ছে আমাদের দলে জয়েন করতে পারে, সেই দলের লোকের কাছ থেকে যখন আমরা শুনতে পারি যে এই বিষয়টা নিয়ে, আপনি যখন কথা বলছেন আমি কিন্তু কোনো কথা বলিনি, আপনাকে বাধা দিইনি। আই হোপ ইউ আপনি রেসপেক্ট রাখবেন। সো তারা যখন এই ধরনের কথা বলে যে
একটা দলীয় প্রধান ছিলেন, বলেন যে আমি আওয়ামী লীগ যারা করেছেন, ছাত্রলীগ যারা করেছেন তারা আমাদের দলে আসতে পারে। সেই জায়গা থেকে কেউ যদি অন্য দলের প্রতি অভিযোগ আনতে যায় যে তার এটা হয়েছে ওইটা হয়েছে, মানে এটা আসলে খুব হাস্যকর। এবং আচ্ছা, আমি এর মধ্যে আপনাকে প্লিজ মানে একটু থামাই। দিস ইজ নট এটিকেট। না, আমি হচ্ছে আমি কথাটা এই জন্য বলছি, আনানকে শেষ করতে দাও, আমি আপনার দিস কাছে ইজ নট আসবো, এটিকেট please। মিস্টার ইয়ামিন প্লিজ। তো তারা যখন হইতেছে এই ধরনের কথা বলতে চায়, তখন আসলে বিষয়টা এটা কোনোভাবে এটা যৌক্তিকভাবে ভরে না। এবং সবচেয়ে বড় বিষয়, বিএনপি যে 36টা মনোনয়ন দিছে, কাদের দিছে, সবাই কাদের দিছে, আমি একটু নাম বলি, কয়েকটা নাম আমি বলি। এখানে নাম আছে সেলিমা রহমানের, দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতিতে সেলিমা রহমানকে চিনে না এরকম কেউ নাই। এখানে আছে নিপুণ রায় চৌধুরী, বাংলাদেশের এই গত 17 বছরে যে সকল নারীরা একেবারে সত্যিকারের রাজপথে দাঁড়িয়ে লড়াই করছে, তাদের মধ্যে একজন। তার নামেও কিন্তু পরিবারতন্ত্রের অভিযোগ আছে। পরিবারতন্ত্রের অভিযোগ আছে কিনা বলেন? দেখুন, পরিবারতন্ত্রের অভিযোগ আছে কিনা বলেন? আমি এটা মোটেই এখানে স্বীকার যাব না। এখানে পরিবারতন্ত্রের কোনো বিষয় না। তিনি স্বমহিমায় উচিত, তার পারিবারিক অনেক বিষয় থাকতে পারে, তার শ্বশুর অনেক কিছু হতে পারে, তার হাজবেন্ড অনেক কিছু হতে পারে, বাট তিনি নিজেও স্বমহিমায় উদ্ভাসিত। তার যে গত 17 বছর তার যে লড়াই সংগ্রাম, একজন নারী হিসেবে তিনি যেভাবে রাজপথে থেকেছেন, আমরা ছবি দেখেছি, আমরা এখানে ফুটেজ দেখেছি, এগুলো কিন্তু অ্যাভেলেবল। ওকে, এরপরে এখানে কে আছে? এখানে আপনি দেখেন বিলকিস ইসলামের মতো নারীরা আছেন যারা দীর্ঘ সময় মহিলা দলটাকে শক্ত করে ধরে রেখেছেন, রাজপথে থেকেছেন। এখানে মাহমুদ হাইবার মতো ব্যক্তিরা আছেন যারা মিডিয়াতে এসে শক্তভাবে এই ফ্যাসিবাদের সমালোচনা করেছেন, কড়া সমালোচনা করেছেন। তো সেই জায়গাতে এরকম যে অভিযোগ কতগুলো আছে, এগুলো অবশ্যই এখানে তদন্ত হতে পারে, এগুলো ঠিক হতে পারে, কিন্তু এই যে ব্লান্টলি এটা কতগুলো বলা, এমন একটা দল যারা জুলাইয়ের কথা বলছে, জুলাইটা বেঁচে খেয়েছে গত 2.5 বছরে, 24 সালের 5 আগস্টের পর থেকে জুলাইটা বেঁচে খেয়ে এই যে নাহিদ ইসলামের কথা বলছে, নাহিদ ইসলামের এপিএস আতিক মোর্শেদের বিষয়টা আমরা যদি সামনে আনি, শত কোটি টাকার এখানে চুরি হয়েছে। এইখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কথা যদি বলি, 1000 কোটি টাকার চুরির অভিযোগ তার বিরুদ্ধে আছে। তো সেই জায়গায় তারা যদি জুলাই জপতে থাকে, প্লিজ ওকে আমি শেষ করব, আপনি বলবেন। ওকে, তো তারা যদি এরকম জুলাই করতে থাকে, তাহলে আসলে এইটা আসলে খুব হাস্যকর একটা বিষয়। এবং আমরা তো বলতেছি যে ভাই, যদি কোনো সমস্যা থাকে সেটা দেখা হবে, এবং কারো বিরুদ্ধে যদি এরকম অভিযোগ আসে, অন্যায্য অভিযোগ আসে, সেটা তো মানা হবে না। কারো বিরুদ্ধে যদি অভিযোগ আসে সেটা দেখা হবে, বাট এইটাকে ওনারা এমনভাবে পোট্রে করছে, দিস ইজ মানে এটা পুরোদমে একটা ইডিওক্রেসি হচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয়, তারা জামাতকে ডিফেন্ড করে। এখন আসলে এনসিপির রাজনীতিটা হয়ে গেছে কি যুব জামাত, মানে জামাতকে ডিফেন্ড করা ছাড়া তাদের আসলে এটা আপনি ভুল বলতেছেন। না, এটা আপনি কেন ভুল বলতেছেন? আমি কথা বলি, জামাত একজন শহীদের মাকে দিয়েছে, অথচ জামাতের নেতাদের এই সব এইগুলো দিতে তাদেরকে শেষ। অথচ এনসিপির রাজনীতি এই মুহূর্তে জামাতকে ডিফেন্ড করা, জামাতকে পারপাসটা সার্ভ করা, জামাত সামনে একটা শিল্ড নিয়ে যাবে, সেটা হচ্ছে এনসিপি। দ্যাটস देयर পলিটিক্স। বলতে পারেন না, আমি আপনার আপনি দেখেন জামাতের থেকে মনোনয়নটা পাইছেন, কারণ হচ্ছে কথা বলার সুযোগ দেন। আমি আপনাকে তুমি যা শুরু করছো, এখানে আসলে টক শো হয় না, আমি বলি ঝগড়া করতে আসছো। দিস ইজ দ্য এনসিপি কালচার, দিস ইজ সিভিল কালচার। আপনি দ্যাটস দ্য প্রবলেম, দ্যাটস দ্য প্রবলেম, দিস ইজ দ্য প্রবলেম, দিস ইজ দ্য প্রবলেম। জামাত এবং এনসিপি এদের সাথে কিভাবে সম্ভব হবে? কোনো সুযোগই নাই। আমি এখানে এদের সাথে কোনো সম্ভব হবে না, কথা বলতে পারবেন না, আপনি আমাকে কারণ দিস ইজ দ্য কালচার। তারা মনে করে যে রাষ্ট্রটা এখনো তাদের মবের মুলুক আছে না, এবং অবশ্যই কথা বলতে দিবে না, অন্য কাউকে কথা বলতে দিবেন তারা। আনাম শেষ করুক, আমি তারপর আপনার কাছে আসবো। উনি ওনার বক্তব্যের শেষের দিকে আছে। যে আমি যে জিনিসটা বলছি, যে দেখেন, যে অন্য কাউকে কথা বলতে না দেওয়ার একটা বিষয়, আমি এখানে কথাটা বলছি, কথাটা শেষ করতে দিবে, তারপরে তাকে আমি হোয়াইট হাউসে তার কাছে সে যা মন চাই বলুক, আমি কিন্তু তার কথা বাধা দিইনি। সে এই যে এরকম করছে, এই যে একটা ফ্যাসিবাদী মানসিকতা, যে আমি যেটা বলছি আমারটা ঠিক, অন্য কোনোটা ঠিক না, অন্য সবাই ভুল, এটা ভুল ব্লেম দিয়ে তো আপনি পুরো জিনিসটাকে ব্লেন্ডার করতে পারেন। লুক এট দিস না, এই ধরনের জন্যই মানে এনসিপি আসলে তার রাজনৈতিকভাবে যে একটা দেউলিয়াত্বের শেষ প্রান্তে চলে আসছে, এই কারণগুলোর কারণে, এবং জুলাইকে ধ্বংস করার পিছনে মূল দায়ী হচ্ছে এনসিপি। ঠিক আছে, আমি আপনার কাছে আবার আসবো। জি প্লিজ শাহরিয়ার। আচ্ছা, উনি প্রথম যে কথাটা বললেন সেটা হচ্ছে নাহিদ ইসলামের যে বক্তব্যটা, আমি শেষ করি। আমি কিন্তু এখন কোনো বাধা দিই নাই। ওকে, এখানে নাহিদ ইসলামের যে বক্তব্যটা ছিল সেটা আমি একটু হুবহু পড়তে চাই। সেটা হচ্ছে উনি যেটা বলছেন, সেটা হচ্ছে কেউ যদি আগে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রলীগ যেখানেই থাকুক না কেন, তার সেই পরিচয় এখানে গুরুত্ব পাবে না। কেউ এনসিপিতে যুক্ত হলে তাকে দলের আদর্শ ধারণ করে সংগঠক ও নেতাকর্মী হিসেবে কাজ করতে হবে। তবে ভালো করে এই জিনিসটা যারা হচ্ছে স্কিপ করছে, ছলচাতুরি, এটা রাজনৈতিক ছলচাতুরি। সো এখানে তবে ফেসিবাদী কর্মকাণ্ডে জড়িত, গণহত্যায় অংশগ্রহণকারী বা সমর্থনকারী, চাঁদাবাজি, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কিংবা
সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কোনো ব্যক্তি এনসিপিতে যোগ দিতে পারবে না। এই তবে বলে যে ব্যাপারটাকে উনি হাইলাইট করছেন, সেই জিনিসটাকে রাজনৈতিক ছলচাতুরিভাবে স্কিপ করে তারাই হচ্ছে মূলত এই যে বলছে যে এখানে আওয়ামী লীগকে রিফাইন করার জন্য নাহিদ ইসলাম কাজ করছে। সো দিস ইজ দ্য মানে তাদের যে না মানে narrative-টা গ্রাউন্ডে কিন্তু এরকম একটা কথা আমি আছে শেষ যে করি, আমি শেষ করি। বিএনপি সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ হ্যাঁ, এটা তো থেকে true, আসা তাদেরকে এটা তো মনোনয়ন true। দিচ্ছে। Even আর নাহিদ এমন ইসলাম- একজনকে দিছে, নাহিদ ইসলাম even- সে হলো ওপেনে মাইক হাতে ধরে বলছে যে আওয়ামী লীগের ছাত্রলীগের পোলাপেন তোমরা এনসিপিতে চলে আসো। সো এই যে রুটি ভাগ করা করি এখানে এই যে সুবর্ণ ঠাকুর যাকে দেওয়া ছাত্রলীগের হয়েছে সাথে জয়েন ছিল, সে সুবর্ণ ফ্যাসিবাদের ঠাকুর- সহায়ক ছিল না। আমি বলি মানে এটাকে সে দায়ের করতে চায়, এখন সে সুবর্ণ ছাত্রলীগের না, ক্লিন দিয়েছে। আমি শেষ করি। Please, আপনি যদি this is আচ্ছা NCP। আমি আপনার কথাই বলি, Okay. সেটা যদি আপনি চিন্তা করেন, গণঅভ্যুত্থানের পক্ষে অসংখ্য ছাত্রলীগের নেতাকর্মী আছে, ইভেন বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছাত্রলীগের নেতাকর্মী তারা বিদ্রোহ করে এই পক্ষে অবস্থান নিছে, অভ্যুত্থানের পক্ষে অবস্থান সম্মুখ সারিতে নেতৃত্ব দিছে, তাহলে কি আপনি আপনি কি গণহত্যাকারী দায়ী? হ্যাঁ, সম্মুখ সারিতে নেতৃত্ব দিছে আপনি সাজিদ আলমের মতো। আপনি সাজিদ আলমের মতো সম্মুখ সারিতে নেতৃত্ব দিছে, পরে হচ্ছে যে আপনি নাহিদ ইসলামের বক্তব্যে সেটার উত্তর দিলাম। দ্বিতীয়ত আপনি সুবর্ণ ঠাকুর একজনকে এমপি বানাইলেন, যিনি স্পষ্ট বক্তব্য দিলেন হচ্ছে সে আওয়ামী লীগের শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করছে। এমন মাসগুলোকে আপনারা আরে defend বাবা, করছেন। আমি তো তোমার আমি মতো শেষ bluntly করি, defend আমি করতেছি না। শেষ করি। তারপরে আপনি এখানে বলছেন কি জলাই বেঁচে খাওয়ার কথা বলছেন, নাহিদ ইসলামের পিএস এর আসিফ মাহমুদের, আচ্ছা আসিফ মাহমুদের পিএস এর বিরুদ্ধে হচ্ছে দুর্নীতির অভিযোগ আসছে, কত টাকা ব্লা ব্লা ব্লা, আমি ওই প্রেক্ষাপটে, কিন্তু আমার কথা হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে আপনার সরকার বিএনপি আমলে এসে তাদের হচ্ছে আপনার সরকারের দুদক তাদেরকে কোনো ধরনের অভিযোগ প্রমাণ করতে পারেনি, তাদেরকে সবকিছু থেকে দায় মুক্তি দিয়ে দিয়েছে। তাদেরকে সবকিছু থেকে দায় মুক্তি দিয়েছে। তাদেরকে যখন আপনি তদন্ত কমিটির জন্য এই তাদেরকে ডাকা হয়েছে, আমি তারা বলি- নিজেরা যায় নাই। নো এটা ভুল ঠিক আছে? ধারণা, এটা ভুল ধারণা। আপনার সরকার এসে তাদেরকে দায় মুক্তি দিছে, আপনি যদি সেই জায়গায় এসে ওই অভিযোগের কথা বলেন তাহলে জিনিসটা কি আর হইল নাকি? অভিযোগ কিন্তু এই যে এটা তো গত আর হইল না। 2 মাস মেয়াদি যে শিক্ষামন্ত্রী তার এপিএস এর বিরুদ্ধে অভিযোগ আসছে, সে অবৈধ সরকারি সুযোগ সুবিধা নিচ্ছে, সেই অভিযোগ আসছে। অভিযোগ তো হাজারো আসে, সেটা খতিয়ে দেখে প্রমাণিত হওয়া, সেটা হলো ইস্যু, তাই না? এটা হচ্ছে That's the কিন্তু point. আপনার সরকারি তো এটা প্রমাণ করতে পারে নাই। এই কথাটা আপনি অনিয়ার বলা দাদার লজিক্যাল না, সরকার প্রমাণ না, এইখানে বিষয়গুলো এখন তদন্তাধীন। দেখেন আপনি মবের কথা আপনার বলছেন, একটা বা দুইটা আপনার কেসে এখানে হইতে পারে, কিন্তু বিষয়টা এখন তদন্তাধীন। আপনি মবের কথা বলছেন, অথচ আপনার সরকারের আমলে এই যে কিছুদিন আগে পীর হত্যা হইল, হ্যাঁ, ওইখানে সরাসরি ছাত্র দলের নেতাকর্মী এই পীর হত্যা মামলা এটা একদম যুগান্তরের আসামি news। যাকে আমি শিবিরের আপনাকে- সভাপতি, সাবেক শিবিরের সভাপতি যারা তাদের সাথে জড়িত। আমি আপনাকে হচ্ছে কি সেই এটার পীর মানে হত্যা মামলা এক আমি- নম্বর আসামিটাকে আপনি এক নম্বর আসামির নামটা বলেন। এই বঙ্গগ্রাফ আসিফ মাহমুদের বঙ্গগ্রাফের আপনি আমার আমি আসিফ মাহমুদের বঙ্গগ্রাফ নিয়ে আসছে। আমি আপনাকে যেটা ঠিক বলবো আছে? সেটা হচ্ছে আমি মানে আপনাকে যেটা নিজেরা বলবো হচ্ছে সেটা পেইড মিডিয়া খুলেছে, পেইড মিডিয়ার পেইড এবং ফেক নিউজ দিয়ে হচ্ছে এটা করছে। যুগান্তর This is- নিউজ, আপনি ঠিক যুগান্তর আছে? নিউজে যান, আমি বলছি ওখানে আপনি স্পষ্টভাবে উল্লেখ যে আছে কথিত পীর হত্যার কথা ওখানে বলছেন, আপনি স্পষ্টভাবে এখানে উল্লেখ বলছেন, আছে। আপনি যে ওখানে কথিত পীর হত্যার কথা স্পষ্টভাবে উল্লেখ বলছেন, আছে। এক নম্বর আসামিটাকে আপনি বলেন। আপনি আগে সে ওইখানে শিবিরের সভাপতি, সাবেক শিবিরের সভাপতি, ছাত্রদলের নেতা ও সাবেক শিবিরের সভাপতি, এক নম্বর সে ওইখানে ঘোষণা দিয়ে এখানে মত করছে। ফেসবুকে পোস্ট দিয়ে মুভ করছে কে? ছাত্রদলের পোস্টেড নেতা। সেখানে এক সে নম্বর এসে আমার কথার অ্যানসার দিছেন। এক আচ্ছা, নম্বর তারপর শুনুন। আসামিটা কে ওই মামলার? আপনার প্রশ্নের আগের উত্তর ওই কি মামলার আছে? এক নম্বর আসামিটা কে? আপনার প্রশ্নের আগের আপনি উত্তর আমার দিন। অ্যানসারটা দেন। হ্যাঁ বলেন। জামাত এনসিপির সাথে আপনি ব্লেন্ডার করে ফেলছেন। এটা না। হচ্ছে আপনার রাজনৈতিক অদূরদর্শিতা। না। আজ আপনার রাজনৈতিক ভাবে যে আপনি এখনো হচ্ছে কি শিশু পর্যায়ে আছেন, এটা তার একটা স্পষ্ট উদাহরণ। এনসিপি যুব জামাত এনসিপি এটা সমর্থক আপনি শব্দ। আমার কথায় কথা বলতেছেন, তাহলে আমি কি কথা বলবো? তাহলে তো এরকম হলে আমার কোনো কথা বলারই দরকার নাই। ঠিক আছে, আপনি শুনেন, আপনি যেটা আপনি জামাত এনসিপির সাথে ব্লেন্ডার করে ফেলছেন। নো, এনসিপি তার স্পষ্ট জায়গায় বলছে আমরা মধ্যমপন্থী রাজনীতি করছি। জামাত হচ্ছে ইসলামিক আইডিওলজিকে ধারণ করে। এনসিপি এখন পর্যন্ত একবারও বলে নাই যে ইসলামিক আইডিওলজিতে ধারণ করে। হ্যাঁ, অবশ্যই। দ্বিতীয়ত, এইজন্য নাহিদ ইসলাম আমি শেষ করি, জামাতের আমি শেষ সেকেন্ড করি। সারিতে এসে দাঁড়ায়। জামাতের- আমাদের সেকেন্ড No, সারির নেতা নাহিদ no, ইসলাম। আমি শেষ করি। আপনি কথায় কথা বললে তাই এখানে Sure, আর কথা হলো না। sure, please. আপনি এরপর এসে দেখেন এনসিপি তার হচ্ছে কি নারী ক্ষমতায়নের ব্যাপারটাকে স্পষ্টভাবে তুলে ধরছে, কিভাবে এটাকে কাজ করবে এগুলো রূপরেখা দিছে, যেখানে সেখানে জামাতের এইজন্য ওই জায়গায় কোনো নারী আমরা যদি হচ্ছে কি জামাতের এরকম বিরুদ্ধে স্পষ্টতা কথা বলে থাকে তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছিল। অদ্ভুত ব্যাপার, এখানে বিরুদ্ধে না, আমি আপনাকে ঠিক পার্থক্য আছে, দেখাই। না বলেন, আপনি বলেন প্লিজ এখন- প্লিজ। এখন আপনি জামাত এবং গত NCP আড়াই ব্যান্ডের বছর যে কথা পরিমাণে বলেন। মিথ্যা বলছেন, আরেক না, 1 ঘন্টা মিথ্যা আপনি বলে ফেলেন, জামাত- সমস্যা নেই। আপনি আড়াই বছরের কথা বলেন, এই যে গত 2 মাসে হচ্ছে কি পুরো দেশের সাথে আপনারা প্রতি পদে পদে আপনারা কোনটা বলেন একটু শুনি। প্রতারণা করে আসছেন। কোনটা প্রতারণা করে আসছেন। কোনটা? আপনি ওকে বলেন। আপনার যে 31 দফা, আপনার 31 দফার প্রথম দফা জনগণের গণতান্ত্রিক অধিকার কি পুনঃপ্রতিষ্ঠার সেটা তো লক্ষ্যে, প্রতিষ্ঠা আমি হয়েছে। শেষ করি,
সংবিধান সংস্কার কমিশন গঠন করবেন, এটা আপনারা করেন নাই। এক নম্বর প্রতারণা। আমি শেষ করে সংবিধান সংস্কার কমিটির কথা হয়েছে, সালাউদ্দিন সাহেব কিন্তু বলছে সংসদে যে আমরা এটা করি দুইটা দল মিলে, এবং এটাতে শফিকুর রহমান রাজিও হয়েছে। আমি আপনাকে বলতেছি যে এনসিপি আনানুনাকে শেষ করতে দেন, তারপর আপনার কাছে আসবে, উনি আগে শেষ করে নিন। প্রতি পদে পদে প্রতারণা করতেছেন সেগুলো আমি দেখাচ্ছি। শাহরিয়ার, আপনি আপনার 31 দফার প্রথম যে দফা এখানে বলছে সংবিধান সংস্কার কমিশন গঠন করবেন, কিন্তু নির্বাচনের পরপরই আপনারা এটাকে ডিনাই করে দিয়েছেন। প্রথম প্রতারণা। দ্বিতীয় নাম্বার 6 নাম্বার দফায় আপনারা বলছেন কি সবাই উচ্চ কক্ষ প্রবর্তন। আজকে 2 মাস হয়ে গেছে সরকারের, এখন উচ্চ কক্ষের কোনো আলাপই নাই। এটা দ্বিতীয় নম্বর প্রতারণা। আপনি আমাকে শেষ করতে দেন আগে। তারপরে 12 নম্বর যে দফা সেখানে বলছিলেন যে আপনারা মত প্রকাশ এবং স্বাধীনতা নিশ্চিত করবেন। প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলাই কিংবা স্পিকারের নিয়ে মিমস শেয়ার করাই, এরকম ফেসবুকের যে পোস্ট কেন্দ্রিক 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এটা 6 জনকে আমার কাছে লিস্ট আছে, 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এটাকে বলে স্বাধীনতা। আমি জানি না এটাকে কিরকম স্বাধীনতা বলে। তারপরে 16 নম্বর যে দফা সেখানে বলা হয়েছে তারা ধর্মীয় স্বাধীনতা এবং সর্বোচ্চ নিশ্চিত করবে। সেখানে দেখা যাচ্ছে পীরকে তারা নিজেরাই মব কালচারের মাধ্যমে হত্যা করছে, সেখানে নিশ্চিত করতে পারেনি। তারপর 17 নম্বর দফা সেখানে বলা হয়েছে মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্যের ব্যাপারে কাজ করবেন। অর্থাৎ 2 মাসের মাথায় এসে জ্বালানি তেলের 18 থেকে 20 টাকা বাড়ানো হয়েছে, যেটা অতীত ইতিহাসে এরকম কোনো রেকর্ড নাই। তারপরে আপনি দেখেন স্থানীয় সরকার নিয়ে তারা বলছে স্থানীয় সরকারের যারা জনপ্রতিনিধি তাদেরকে হচ্ছে কি ক্ষমতায়ন করবে, কিন্তু এই সরকার এমন একটা এই বিল পাস করছে যেখানে বলা হয়েছে বিশেষ পরিস্থিতিতে তাদেরকে হচ্ছে কি যে কোনো মুহূর্তে কি করা হবে, অপসারণ করা হবে। হোয়াট ইজ দিস? এই যে সরকারের আজকে 2 মাস হয় নাই, আপনারা যে 31 দফা দিলেন, 31 দফার সরাসরি প্রায় 8-10টা দফার সাথে আপনারা সরাসরি সাংঘর্ষিক অবস্থান নিয়েছেন এবং দেশের যে জনগণের সাথে আপনারা সরাসরি প্রতারণা করছেন। এখানে আপনি এর কথা আপনাকে কি বলবো? আপনি জামাত এনসিপির সাথে ব্লেন্ডার করে বলছেন, যেখানে জামাতের মত ইভেন আপনি দেখেন জামাতকে যখন সংসদে স্বাধীনতা যুদ্ধের আমি 1 মিনিট শেষ করছি, স্বাধীনতা যুদ্ধের মানে বিপক্ষ অবস্থানকারী হিসেবে যখন তাদেরকে ওখানে সংজ্ঞায়িত করা হয়েছে, সেখানে এনসিপি সেটাকে সমর্থন করে নাই। এনসিপি ডিরেক্ট বলছে হ্যাঁ এটার আমরা এটা লিখিত একটা মানে নোট দিছে, ইয়েস আমরা এটাকে এগ্রি করি। আপনি কিভাবে বলতেছেন জামাত এনসিপি কিভাবে কোথায় ডিফেন্ড করছে? ঠিক আছে, এবার আমরা একটু এক গাদা হচ্ছে উল্টাপাল্টা কথা বলে হয়তো এটাকে মানে ভুল ব্যাখ্যা সংস্কার কমিশন এখানে সংসদে সংবিধান সংস্কার কমিটির ব্যাপারে কিন্তু আলোচনা হয়েছে। সালাউদ্দিন সাহেব এটা প্রস্তাব করছে এবং শফিকুর রহমান সাহেব এটা মেনে নিচ্ছে। আমি জানি না এখানে ইয়ামিন সাহেবের কি সমস্যা, কারণ তার জোটের প্রধান কিন্তু এটা মেনে নিচ্ছে। এটা নিয়ে দিস ইজ এ সলভড ম্যাটার। উচ্চকক্ষ সংক্রান্ত যত আলোচনা, সংসদ সংক্রান্ত যত আলোচনা সেখানে হবে। দ্যাটস দ্য পয়েন্ট। আচ্ছা, মত প্রকাশের স্বাধীনতার কথা উনি বলতেছেন। হ্যাঁ আচ্ছা, মত প্রকাশের স্বাধীনতা না বাংলাদেশে আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে বলে উনি কথা বলতে পারতেছেন, আমরা কথা বলতে পারতেছি, কিন্তু ভুয়া খবর ছড়ানোর স্বাধীনতা কারণ নাই। আমার জানা মতে অপতথ্য ছড়ানোর স্বাধীনতা কারণ থাকা উচিত না। তো এই যে উনি যে বললেন যে স্পিকারের বিষয় নিয়ে, তারেক রহমানের বিষয় নিয়ে যে মামলাগুলো ভুয়া মামলা হয়েছে বা প্রতিহিংসামূলক মামলা হয়েছে সেগুলো কিন্তু পরবর্তীতে তুলনা হয়েছে, কিন্তু যে মামলাগুলো যেগুলো ভুয়ার সংবাদ হচ্ছে যে স্পিকার এটা করছে ওটা করছে সেটা করছে, অন্তত এগুলো কিছু হয়নি, এআই দ্বারা নির্মিত হইতেছে, তাদের হইতেছে এগুলো কি বলে যে না আমি কথা শেষ করি। ধর্মীয় স্বাধীনতা, পীর হত্যা মামলার প্রধান আসামি, 1 নম্বর আসামি ওই অঞ্চলের শিবিরের সাবেক সভাপতি। তাহলে এটা জামাতের লোক এবং এটা উগ্রপন্থী জামাতিরা এগুলো করছে, ঠিক আছে। এবং এরপরে তা কি তেল ক্রাইসিস। আচ্ছা, সারা বিশ্বে সমস্যা তেলের, পৃথিবীর কোন দেশে তেলের ক্রাইসিস নিয়ে আমরা একদম পার্টিকুলারলি আলাপে আসব। আমি একটু বলি প্লিজ। পুরো উপমহাদেশে বাংলাদেশে সবচেয়ে কম তেলের দামটা বৃদ্ধি হয়েছে এবং মাত্র 15 থেকে 20 টাকা। না খুবই কম থেকে 20 টাকা না, খুবই কম। ডিজেল 100 থেকে 115 টাকা, অকটেন 120 থেকে 140 টাকা। 10 টাকা তেলের দাম বৃদ্ধির কারণে সরকার ডিজেল 100 থেকে 115 টাকা হয়েছে, অকটেন 120 থেকে 140 টাকা হয়েছে। আপনি চেক করতে পারেন, প্রথম আলোর সংবাদ আপনি চেক করতে পারেন, ঠিক আছে। এই ধরনের কথা বলছে। এবং সর্বশেষে একটা প্রশ্ন আসতেছে যে কি এনসিপি জামাতের বি টিম না সি টিম না কি হোয়াটএভার। আচ্ছা শুনেন, একটা সোজা বাংলা কথা বলি। মনে করেন মানে আপনি এমন একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত হইছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে দলটা আপনার পিছে না, আপনি দলটার পিছে দাঁড়াইছেন। কারণ আমরা যখন দেখি যে সম্ভবত 26শে মার্চের
26 মার্চে যখন শ্রদ্ধা নিবেদন করে নাহিদ ইসলাম দ্বিতীয় সারিতে এসে দাঁড়ান। আগে জামাত ছিল হচ্ছে বিএনপি দ্বিতীয় সারির একটা দল, বিএনপির দ্বিতীয় সারির দল, একটা বিএনপির দ্বিতীয় সারি। আমি শেষ করি, তোমাকে তুমি বইলো, সমস্যা নেই। আগে জামাত ছিল বিএনপির একটা দ্বিতীয় সারির দল, ঠিক আছে? ওই যে কথা ছিল হচ্ছে যে জামাতের নেতারা বিএনপির একজন দ্বিতীয় সারির নেতার মতো ট্রিট হচ্ছে, তো নাহিদ ইসলাম এখন জামাতের মধ্যে ওইভাবে ট্রিট হচ্ছে। এবং জামাতে মানে এনসিপির সংসদে আপনি দেখবেন এনসিপির এখন মানে বক্তব্যই হইতেছে জামাতের বিরোধী দলে যা বলা লাগবে এনসিপির লোকজনকে দিয়ে বলানো হচ্ছে। জামাত হ্যাজ দ্য রিমোট, জামাত হ্যাজ দ্য রিমোট অফ এনসিপি। যদি বলে সামনে যাও এনসিপি কে সামনে যাইতে হবে, যদি পিছে যাও পিছে যাইতে হবে। দে হ্যাভ নো আদার অপশন, দে হ্যাভ নো আদার অপশন রাদার দ্যান ফলোইং ইনস্ট্রাকশন অফ জামাত। ঠিক আছে, তাদেরকে এইটা ছাড়া পড়া সংসদ থেকে মাতিয়ে রাখছে। আপনি কি রুমিন ফারহানা এটাও বলছে যে এগুলা ইডিয়ট। রুমিন ফারহানা এটাও বলছে যখন তাকে নিয়ে গুজব ছড়ানো হয়েছে, তাকে নিয়ে গুজব ছড়ানো হয়েছে, তিনিও নাকি এনসিপি যাবে। মানে এনসিপি মানে এদের মধ্যে সুপার মানে নিজেদেরকে নিয়ে এত বেশি চিন্তা, যে নিজেদেরকে এত বড় কিছু একটা ভাবে, মানে তারা মনে করে যে তারা হইতেছে বিশাল বড় কিছু একটা মানে বিশাল বড় একটা হনু। তো তারা তখন বলছে, যখন রুমিন ফারহানাকে বললো যে রুমিন ফারহানাকে এনসিপিতে জয়েন করবে, তখন কি বললেন তিনি বললেন যে এরা ইডিয়েট। কারণ কি? কারণ এরা আসলে ইডিয়েট। নো, এটা আপনি যদি জেনজি হয়, আপনি জেনজির পালস না বুঝেন। জেনজি আবার কি জিনিস? এই দাঁড়াও, আমিও জেনজি, আমিও জেনজি। এটাই তো আমার প্রশ্ন। আমিও জেনজি। জেনজি হইতেছে, আমি বলি আপনার রাজনৈতিক জেনজিটা কি জানেন? আপনার রাজনৈতিক জেনজি হচ্ছে জামাতি জেনারেশন। আপনার রাজনৈতিক জেনজি হচ্ছে জামাতি জেনারেশন। যে আপনার কথা শুনবে না, যে আপনার কথা মানবে না, আপনি তাকেই হইতেছে বলবেন আপনি জেনজির বাইরে। হান্নান মাসুদ এগুলাই করতেছে। আপনি জেনজি দেখেন, যে আপনার ন্যারেটিভ জেনজি ন্যারেটিভ মানবে না। রাজনৈতিকভাবে একসময় অতটা সচেতন ছিল না, বাট এখন তারা খুবই সচেতন। হ্যাঁ, এবং সচেতন বলে আপনারা পাইছেন 6টা সিট। ক্রিকেট সচেতন বলে পাইছেন 6টা। ক্রিকেট হচ্ছে, আপনি কথা বলার মাঝখানে আচ্ছা বলেন। ক্রিকেট দেখেন, এটাকে বাংলাদেশের জেনজি প্রজন্ম এবং বাংলাদেশের মানুষ এটাকে অত্যন্ত সিম্পেথি এবং হচ্ছে কি খুবই মানে ক্রিকেটের প্রতি একটা আলাদা আবেগ আছে। সে ক্রিকেটটাকে বানাইছে বাপের দোয়া ক্রিকেট। সেখানে এই যে বাপের ছেলে, তারপর হচ্ছে কি বউ, তারপর হচ্ছে কি অমুক নেতার ভাই, এভাবে হচ্ছে কি পুরো ক্রিকেটটাকে একটা হচ্ছে কি মানে অন্য একটা স্টেজে নিয়ে গেছে। আপনি যখন দলীয়করণ করবেন, দলীয়করণের একটা লিমিট থাকা দরকার। ইভেন মরহুম বেগম খালেদা জিয়া, উনি 2010 সালের দিকে উনি স্পষ্ট একটা পোস্ট উনি বলছিলেন যে আওয়ামী লীগ যেভাবে দলীয়করণ করা হচ্ছে, এটার ব্যাকফায়ার খুবই খারাপভাবে হবে, এবং এটার উনি খুব তীব্র নিন্দা জানিয়েছেন, সমালোচনা করছিলেন। আজকে 2026 সালে এসে দেখি এমন কোনো সেক্টর নাই, ইনক্লুডিং এই যে ক্রীড়া, শিক্ষা, তারপর হচ্ছে কি স্থানীয় সরকার থেকে শুরু করে এমন কোন সেক্টর নাই যেখানে দলীয়করণ করা হয়নি। আপনি যখন একটা জিনিসকে দলীয়করণই যদি করেন, ওকে আমি মেনে নিলাম হচ্ছে কি আপনি শিক্ষাকে দলীয়করণ করবেন, আপনি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে আপনি দলীয়করণ করলেন কিভাবে? যে সরাসরি পোস্টেড নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি স্যার আছেন, উনি হচ্ছে কি বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক, একজন সরাসরি পোস্টেড নেতাকে আপনি কিভাবে একটা প্রতিষ্ঠানের প্রধান বানান? হাউ ইজ ইট পসিবল? আমি জানি না। ওকে, আপনি চিন্তা করেন, তাহলে আপনি বলতে পারেন তাহলে আমরা কি জামাত এনসিপির কিংবা অন্য কাউকে এনে বসাইতে হবে? না, আমরা সেটাও বলবো না, কিন্তু আপনি চিন্তা করতে হবে যে আপনি যদি বসান, এমন একজনকে বসাবেন, হ্যাঁ বসাতে হবে গুপ্ত নিয়াজ আহমেদ খান। বলেন প্রকৃতপক্ষে শিক্ষা যিনি উপরে নিরপেক্ষ, কিন্তু দলে তিনি মগবাজারের লোক। উনি হ্যাঁ আপনার দলের রাজনীতি করবে, কিন্তু আপনি দলের সরাসরি পোস্টের একজনকে নিয়োগ দেওয়া, মানে এবং আপনার দলের দেখেন প্রকাশ্যে গুপ্ত রাজনীতির কথা বলতেছেন। নো, এখানে গুপ্ত রাজনীতি সরাসরি মানে সে আপনারটা করবে, কিন্তু সরাসরি এটা আপনি শুনেন, আপনি যে হিসাব বলছেন, আপনি বলতেছেন নিয়াজ আহমেদ খান, আপনি যেটা বলতেছেন আমি বলি না, লেট মি হেল্প ইউ দিন। আপনি যেটা হিসাব বলতেছেন এটা নিয়াজ আহমেদ খান। আপনারা দলীয়করণের 2 মাসের আপনি বিশ্ববিদ্যালয়ে যে জিনিসটা কথা বলছেন, সিটি কর্পোরেশন সব জায়গায় নিয়োগ দিয়ে দিল নিজেদের দল। কি আচ্ছা দাঁড়ান, একটা সিটি জেলার মধ্যে স্থানীয় সরকার চলতেছে, এখানে কি নিয়োগ দিতে হবে না? প্রশাসন নির্বাচন হবে, সিটি কর্পোরেশন নির্বাচন ঘোষণা হয়েছে, অতি শীঘ্রই সিটি কর্পোরেশন নির্বাচন হবে, তাদের প্রার্থী ঘোষণা হয়েছে, বিএনপি প্রার্থী ঘোষণা হয়েছে, জামাতের প্রার্থী ঘোষণা হয়েছে। এইখানে তারা নির্বাচিত সরকারের এই টাইমটা প্রথম দায়িত্ব চলবে না, নাগরিকরা কি অধিকারটা পাবে না? সরকারের প্রথম দায়িত্ব ছিল যে না নির্বাচন দেওয়া। আরে নির্বাচন তো দিবে রে বাবা, দলের লোক নির্বাচন তো দিবে, নির্বাচন তো হচ্ছে সামনে, প্রত্যেকটা দল তো করতেছে। আরে প্রশাসন নিয়োগ না করলে কি এই সিটি কর্পোরেশনে যে এই যে মশা
সমস্যা, সিটি কর্পোরেশন ড্রেনেজের সমস্যা, গত city corporation দেড় বছর বলে, কিভাবে এগুলা কিভাবে সলভ হবে? না, এখানে গত খালি দেড় বছর কিভাবে চলছে? তখন কি দলীয় গত প্রশাসক 1.5 ছিল? বছরে কি প্রশাসক ছিল না? এজাজকে কি টাকা খায় আসিফ মাহমুদ দেয় নাই? অদ্ভুত ব্যাপার। হ্যাঁ। আপনি কিভাবে বলছেন? আপনি আচ্ছা, এজাজকে কি আসিফ মাহমুদ নিয়োগ আপনি দিছে কিনা? শেষ করুন। আপনি ইশরাক হোসেন কথা যেখানে বলতে হবে না। আদালতের রায় পাইলেন, আপনি সেই কথা জায়গাকে বলতে হবে। সেইখানে আপনি- না না, এটা- ইশরাক এটা হোসেন আপনি যেখানে প্রমাণ আদালতের করেন। রায় পাইলেন, সেইখানে এটা আপনি আসিফ প্রমাণ মাহমুদ করেন। জোর করে একটা প্রশাসক দিছে এটা না? আপনি প্রমাণ আমার করেন। একটা প্রশ্ন প্রশাসক আছে, দিছে? আমার একটা প্রশ্ন আছে। কি যেন আসিফ মাহমুদ যদি এজাজ আহমেদের কাছ থেকে, মিস্টার এজাজের কাছ থেকে টাকা খেয়ে প্রশাসক নিয়োগ দেয়, তাহলে এখন যে প্রশাসকগুলো নিয়োগ হচ্ছে তার টাকাটা কে খাচ্ছে? দেখেন এইখানে এখানে দেখেন, এটা এখানে না, তার টাকাটা এটার উত্তর আছে, এখানে এটার কোনো উত্তর এখানে নাই। বিএনপি একটা রাজনৈতিক দল এবং বিএনপি নিজের কর্মীকে পোস্ট দিতে বা কোনো একটা জায়গাতে কোনো কিছু পোস্ট করতে, দিতে, শেষ করে আমি পোস্ট আপনাকে দিতে বলি, টাকা খাওয়া লাগে না? আমি বলি এখানে নমিনেশন নিতে কত টাকার বাণিজ্য হয়েছে আপনি জানেন? দেখেন আমি একটা ক্লিয়ার কথা বলি, 12 কোটি টাকার nomination-এর গল্প জানেন? আমি এখানে একটা এটা- ক্লিয়ার কথা এটা বলি, কোনো দেখেন উত্তর থাকবে না। দেখেন এটার কোনো এইখানে উত্তর এটা একটা থাকবে না। সাময়িক দায়িত্ব যাতে জনদুর্ভোগগুলো না হয়, যাতে এই সিটি কর্পোরেশনগুলো বন্ধ না থাকে। কারণ একটা সিটি কর্পোরেশন বন্ধ থাকা মানে কি? নাগরিক সেবার ব্যাহত হওয়া। নিশ্চয়ই। এগুলো নির্বাচন দেওয়া হবে, নির্বাচনে যে জিতবে তার হাতে না, হস্তান্তর হবে। এমন তো হইতে পারতো যে এখন প্রশাসক এটা- ছিল এটা তারা এমন প্রশাসক সবথেকে বড় বিষয়, দুঃখের বিষয়, এমন কোনো যাদেরকে সরকার হচ্ছে কি, হবে না। যাদেরকে দেখেন, প্রশাসক দেওয়া হয়েছে তাদেরকে নির্বাচন করাবে। দেখেন এটা মানা যায়? এটা দেশের একটা রাজনৈতিক কালচার হইতে পারে। এমন কোন শোনেন, উপদেষ্টা পদে থেকে উপদেষ্টা সাবেক উপদেষ্টারা হইতেছে এখন নির্বাচন করছে। শোন, এইখানে বড় বিষয়টা হচ্ছে দেখেন নির্বাচন, আপনি কি ডক্টর ইয়ার কথা বলছেন, মানে পররাষ্ট্রমন্ত্রীর কথা বলছেন? আমি নাহিদ ইসলামের কথা বলছি সরাসরি। আমি অদ্ভুত সরাসরি ব্যাপার। নাহিদ ইসলামের আচ্ছা, কথা বলছি। একজন আচ্ছা, উপদেষ্টা আপনার পরে কথায় নির্বাচন গেলাম। করে এখন আপনার- সংসদে গেছে, দেখেন, তো আপনার হচ্ছে না? কথায় গেলাম। তো আপনার এখন কথা- আমি আপনাকে একটা আপনার ক্লিয়ার interim-এরা বলে, আমি একটা interim-এরা ক্লিয়ার বলে- কথা বলি, সেটা হচ্ছে সিটি আপনার কর্পোরেশনের নিরাপত্তা- বিষয়টা আনছে, সিটি দেখেন, কর্পোরেশনের বিষয়টা আমি ক্লিয়ার করি। নিরাপত্তা উপদেষ্টা ছিলেন সিটি কি? কর্পোরেশনের বিষয়টা ক্লিয়ার আপনার করি। interim-এরা বলে শাহরিয়ার, নিরাপত্তা- একটু আনানের আমি শেষ কথাটা করি। শুনে নিন। প্লিজ একটু না, এই নিরাপত্তা please, উপদেষ্টা যিনি ছিলেন, না, আপনি নিরাপত্তা উপদেষ্টাকে আপনারা বানাইলেন পররাষ্ট্রমন্ত্রী। আপনি অ্যাটর্নি জেনারেলকে আপনারা বানাইলেন হচ্ছে এই আইনমন্ত্রী। সো এটাকে আপনি কিভাবে দেখেন দেখেন? দেখেন আপনি খালি আমি শুধু আপনাকে অন্যগুলো দেখতে ক্লিয়ার হবে। করি। আমি সিটি দেখতে কর্পোরেশনের আনানের বিষয়টা, শুনে আপনার কাছে সিটি কর্পোরেশনের বিষয়টা, এখানে নাগরিক সেবাটাকে চালু রাখতে হবে, ঠিক আছে? নাগরিক নাগরিক সেবা সেবাটা চলছিল না? চালু রাখার জন্য শোনেন, আমি প্লিজ লেট মি সে, Please. সেটা আপনি নির্বাচন দিতে হবে। প্রথম বিষয় নির্বাচনটা দিতে হবে, কিন্তু নির্বাচন দেওয়া পর্যন্ত তো একটা সময়, একটা গোছানো একটা প্রিপারেশন আছে। এবং ওটার জন্য হচ্ছে সেখানে দলীয় তো লোক প্রশাসক ছিল, আরে, প্রশাসক ছিল। প্রশাসক ছিল হইতাছে এনসিপির নিয়োগকৃত আসিফ মাহমুদের নিয়োগকৃত প্রশাসক, কিন্তু সেইখানে তারা কি রকমের কাজ করছে, তাদের কি অবস্থা? আচ্ছা। আপনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ফান্ডিং গুলো, সরি উত্তর সিটি কর্পোরেশনের ফান্ডিং গুলো দেখেন, সেখানে কি উত্তর অবস্থা সিটি হয়েছে? কর্পোরেশনের সেখানে কি প্রধান হয়েছে? হয়েছেন, সেখানে আমি কি উত্তর হয়েছে? সিটি কর্পোরেশন না, আমি থেকে প্রশাসক, আলাদা আপনি এখানে বাকিগুলো আপনি বলেন এখানে তো। আপনি এখান নির্বাচনের থেকে পরে দেখেন প্রশাসক নিয়োগ দেওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় 1200 কত কোটি না, টাকা জানি দেখ- লুট হয়ে গেছে। হ্যাঁ 1200 কোটি টাকা হইতেছে এক সপ্তাহের মধ্যে লুট হয়েছে, How is তাই it তো? possible? হ্যাঁ, এটা আপনি আচ্ছা, স্বীকার আচ্ছা। করেন। হ্যাঁ, আপনার আচ্ছা, প্রশাসক নিয়োগ আচ্ছা। দেওয়ার এক সপ্তাহের মাথায় 1200 কোটি টাকা লুট। অথচ 1200 কোটি টাকার মানে দুঃখজনক মানে ব্যাপার। অফিসের এটা শেষ লজ্জাজনক, দিন, শুধু দুঃখজনক না। অফিসের শেষ দিন হাজার হাজার কোটি টাকার হইতেছে উনি হচ্ছে বিল সাইন করে থুয়ে গেছেন, লুট করতে হইতেছে পরের প্রশাসক এসে, তাই না? পরের প্রশাসক এসে যখন এই তথ্যগুলো সামনে নিয়ে আসছে, তখনই কিন্তু ফাঁস হয়ে গেছে যে তারা আসলে কি লেভেলে চুরিটা করছে। তো এইখানে বিষয়টা হচ্ছে যেটা, আমি সিটি কর্পোরেশনের বিষয়টা আমি এখানে ক্লোজ করি। সিটি কর্পোরেশনের বিষয়টা হচ্ছে এখানে অতি শীঘ্রই নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে যে আসবে সে এখানে আসবে। বিসিবির কথা বললো, আরে বাবা বিসিবি সিটি কর্পোরেশনের আরেকটা প্রশ্ন, সেটা হলো যে যিনি প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন উনি কি নির্বাচনে অংশগ্রহণ করবেন? এটা পরবর্তীতে দেখা যাবে, কিন্তু এখনো এটা settle হয় নাই? শোনেন দেখেন, উনি যদি একটা বিষয় প্রশাসক উনি পদে যদি থেকে নির্বাচন করেন, এটা কি unfair না? উনি যদি পদত্যাগ করে পরবর্তীতে যদি করেন বা যেটা করুক, কিন্তু সম্ভবত ওনারা কেউ করবেন না। আমরা যতটুকু সম্ভবত জানি করবেন না, ওনারা কেউ করবেন না। এটা যদিও আমি এখানে পাবলিকলি মানে আমি অ্যাকচুয়ালি ওইভাবে মানে কি বলা যায় যে আমরা একটা পার্টি অফিসিয়াল এট দ্যাট পয়েন্ট যে এই ডিসিশনটা আমি দিব, বাট যতটুকু আমার নলেজে আছে ওনারা কেউ করবে না। এখানে বিএনপি প্রত্যেকটা ইনফ্যাক্ট করা উচিত না, মানে আমি একটা সাধারণ মানুষ হিসেবে বলি। আমি যতটুকু জানি তারা এটা করবেন না। এখানে আমরা আলাদা প্রার্থী দিব, এখানে আলাদা মানে এখানে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে আসবে সেটা হবে। আচ্ছা, বিসিবির যে বিষয়টা হচ্ছে, বিসিবির একটা আহ্বায়ক কমিটি হয়েছে এবং এইখানে যে জিনিসটা হয়েছে, কিছুদিন আগে এখানে তদন্ত হয়েছে, এনসিসি জাতীয় ক্রীড়া কমিটি সে তদন্ত করছে যে এইখানে তদন্তের সময় আসিফ মাহমুদ কিন্তু সেখানে সে কোনো কমপ্লাই করে নাই, সে কোনো কমপ্লাই করে নাই, সে তদন্তে আসে নাই। সে তদন্তে গেছে কিনা, আচ্ছা উনি কেন তদন্তে যাবে? তদন্ত কর্মী গেছে কিনা উনি কেন তদন্তে সে যাবে? কিন্তু যায় নাই। কোর্ট তো থেকে স্পষ্ট বলা হয়েছে উনি এখানে যাওয়ার কোনো এখতিয়ার নাই। এইখানে বিষয়টা যেটা এখানে বিসিবির মতো প্রতিষ্ঠান, ক্রিকেট আমাদের একটা ঐতিহ্যের বিষয়, ক্রিকেট আমাদের একটা সম্ভব। ভাই প্লিজ তুমি প্রপার প্রসিডিউর মেইনটেইন করে এবং ক্রিকেট জগতে এক্সপার্টাইজ যারা আছে প্লিজ ক্রিকেটের যে বিষয়টা, ক্রিকেটের বিষয়টা হচ্ছে এইখানে বোর্ডটাকে তো চালু রাখতে হবে এট এনি কস্ট। সে আবার একই যুক্তি। না, বোর্ড
প্লিজ না আপনি কি রাষ্ট্রের তাহলে কোনো কিছু ফাংশন করতে দিবেন না, 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 ফেলাই রাখবেন? বুলবুল ভাই, এটা এই ফাংশন serious করবো না। হচ্ছে তো। বুলবুল উনি কোন দিক থেকে আপনার অযোগ্য মনে হয়েছে আপনি সেই উত্তরটা দেন। দেখেন যে এইখানে তাকে সরানোটা কেন ফরজ হয়েছে? এইখানে আপনি এটার সিচুয়েশনটা উত্তর দেন। এইখানে নির্বাচনটা যেটা হয়েছে সেটা প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল ওই সময়, অদ্ভুত প্রশ্নবিদ্ধ নির্বাচন এটা। তাইলে কি যে হুট করে ভেঙে দিয়ে না, প্রশ্ন- যেখানে আমাকে- international আমাকে- cricket- প্রশ্নবিদ্ধ আমাকে এটা বলেন যে জাতীয় তামিম ক্রিকেট- তামিম না, ইকবাল NCC খান যদি তামিম international ইকবাল খান cricket যদি এটাকে ওই বেঁধে দেওয়া নির্বাচনে হয়েছে। জিততো, আপনারা কি তাও সেই বোর্ডটা ভেঙে দিতেন? এনসিসির এইখানে তদন্তের পরবর্তীতে এখানে অভিযোগ পাওয়া গেছে বলেই, ঠিক আছে, এখানে সমস্যা পাওয়া গেছে বলেই এখানে আহ্বায়ক কমিটি আছে এবং অতি শীঘ্রই এখানে নির্বাচন খুবই হবে। অবৈধভাবে এখানে খুবই নির্বাচন অবৈধভাবে হবে, এটা হচ্ছে। অতি শীঘ্রই নির্বাচন হবে। নির্বাচনে যদি আমিনুল ইসলাম এবং- বলছে এবং- জিতে আসে, আসুক। এবং বাংলাদেশের আমাদের সমস্যা নাই। ইতিহাসে বাংলাদেশের ক্রিকেটকে যারা ভালোবাসে, বাংলাদেশের ক্রিকেটকে যারা ভালোবাসে, তাদের বাংলাদেশের আবেগ নিয়ে আপনারা ইতিহাসের খেলছেন। এরকম কোন তাদের নজির নাই। আবেগ নিয়ে খেলছেন। 2.5 বছরের মধ্যে একজন ছাত্র তাদের ফুলে আবেগ নিয়ে ফেফে খেলছেন। No, রেডিসনে হইতেছে খাইতে যায়। আপনি তাদের ঠিক আছে, আবেগ নিয়ে বাংলাদেশে আপনারা তাদের বাংলাদেশে আবেগ এমন নিয়ে কোন খেলছেন। নজির নাই আপনারা যে বাপের দোয়া cricket বানাইছেন এটাকে। ক্যান্টিনে 60 টাকা বাপের দোয়া cricket বানাইছেন বাংলাদেশের ইতিহাসে এরকম নজির না যে ক্যান্টিনে 60 টাকার ভাত খাওয়া অদ্ভুত ব্যাপার। লোক এখন হইতেছে কি বলেছে আপনি দেখেন, ওয়েস্ট ইন্ডিজে যায় খাইতে যায়। আপনি যখন ঠিক আছে, শুনেন, নীলামার্কেটে আমার খাইতে কথা যায়, শুনেন আপনি। MT-15 বাইক চালায়, ভালো আপনি- গাড়ি চালায়। আপনি এগুলো হচ্ছে এগুলো কি ছোট লোকের কথাবার্তা ভাই। এগুলো ছোট লোকের ছোট লোকের কথা, ছোট লোকের অবশ্যই হচ্ছে ছোট লোকের যেটা কথাবার্তা। এনসিপি করতেছেন, No, বাংলাদেশে বেচতেছেন, এটা হচ্ছে ছোট লোকই, এটা ছোট লোকই। তার মানে কি একটা মানুষের অবস্থান পরিবর্তন হওয়া যাবে না? পরিবর্তন কিভাবে হবে, রাতারাতি কিভাবে হয় বলেন তো? রাতারাতি কি কি কিভাবে করছে? পরিবর্তন? আচ্ছা আপনি আমাকে আচ্ছা, বলেন কি করছে? একজন মন্ত্রীর বেতন হ্যাঁ, কত? মন্ত্রী বেতন সে কত? বেতন দিয়ে সে কি ওয়েস্ট ইন্ডিয়া সে খাইতে কি পারে? হয়, কি হয়? খাইতে পারে না? ওয়েস্ট ইন্ডিয়া খাইতে বলেন পারে, আপনি। নিয়মিত খাইতে পারে। আবার আপনি কি আমার জানেন রাতে যে- যখন আপনি আমি কি একটা জানেন যে প্রতিনিধি আছে? লাইনটা বলি, প্রতিনিধি আছে? আচ্ছা MT-15 বাইকটা কেমনে পেলো বলেন তো, একটু বাইকটা কেমনে আরে বাবা, গেছে? অদ্ভুত ব্যাপার। আপনি হ্যাঁ, আপনি আচ্ছা বলেন হান্নান আগে। মাসুদ গাড়ি কেমনে চলছে, অফিস কেমনে ভাড়া নিছে বলেন তো, কি করছে? আচ্ছা জান, আপনার উপদেষ্টারা তো বেতন পাইছে, আচ্ছা হান্নান মাসুদ কেমনে বেতন পেলো? আপনার দুদককে আপনার যাদের বিরুদ্ধে হ্যাঁ, আপনারা অভিযোগ তুলছিলেন, হ্যাঁ। আপনার অভিযোগ সরকার হবে, এসে তাদেরকে- তদন্ত হবে, তদন্ত হবে, একটা বা আপনার- দুইটা অভিযোগ, এখনো আপনার- অভিযোগের পাহাড় পড়ে আছে, পাহাড়। শুনেন আমি বলি, এগুলো তদন্ত হবে, আপনার দুদক এগুলো আইসা, তদন্ত হবে, আপনার সরকার এসে এগুলো তাদেরকে দায়মুক্তি দিচ্ছে। এগুলো তদন্ত হবে, এখনো আপনার তদন্ত সরকার শেষ হয় এসে না, তাদেরকে তদন্ত দায়মুক্তি হবে, দিচ্ছে। তদন্ত হবে, আপনি এসব বুঝছেন? কথা তদন্ত ফাঁপড়িয়ে হবে এবং রেডি কথা থাকেন। বললে হবে? তদন্ত তো অবশ্যই হইতে হবে, এটা সাধারণ মানুষ আছে, এগুলো দেশের মানুষের টাকা। দেশের মানুষের দেশের আমার মানুষের পকেটের টাকা। টাকা, আমার পকেটের টাকা কেউ দা করে নিয়ে চলে যাবে, সবথেকে এটা তো মানা যায় না। আঙুল এই চুষবো যে, নাকি? এই সরকার আসছে এটা 2 মাস অসম্ভব। হয়নি, দেখেন সরকার আসছে 2 মাসই হয়নি, সংসদের কেনাকাটায় হরিলুট হইছে। তো সংসদ আমি সে তদন্ত শেষ করি। করতেছে। দেখেন 58 লাখ টাকার যে ক্যামেরা সেটাকে কেনা হয়েছে 58 লাখ টাকায়। 4000 টাকার দামের যে ব্যাগ সেটার দাম ধরা হয়েছে 34 শুনেন, এইটা সংবাদটা আসার সাথে সাথে কিন্তু তদন্ত কমিটি হয়েছে এবং আমি এটা শেষ কিন্তু করি। উপযুক্ত তারপর শাস্তি হবে। আমি শোনেন, আমি বলি, যতদূর জানি যে তদন্ত হয়েছে। 5 জন কার এমপি leader? কে দিয়ে একটা কমিটিও গঠন করা কার হয়েছে। এটা leader? হয়েছে। যেটার দাম এবং হচ্ছে 3 লাখ টাকা, এইটা সেগুলোকে নেওয়া আরে ভাই, হয়েছে যে কত? জিনিসটা 21 লাখ টাকা। যে জিনিসটা অ্যাড্রেস করা হয়েছে সেটা নিয়ে আপনি অদ্ভুত, already address, আপনি হয়তো এটা রাজনীতি already করতেছেন এই সেটা নিয়ে। হরিলুটটা কারা করছে? যে জিনিসটা সে নিয়ে প্রশ্ন উত্তর দেন আপনি। অ্যাড্রেস করা হইতাছে সেখানে হইতাছে আপনি এটা তদন্ত হবে, তদন্তের পরে বোঝা যাবে হরিলট কে করছে, যে হইছে সে শাস্তি পাবে। এই যে এখন আপনি That's the point point. আসছেন, এবং আপনি যে কমিটি করেছে সেখানে কেউ সেখানে যদি- সদস্য কেউ রাখা যদি- হয়েছে কেউ যদি এনসিপির হাসনাত আব্দুল্লাহ। কেউ যদি আপনি এত বড় বড় কথা বলতেছেন, আপনার সরকার সেই তদন্ত কমিটিতে এমপি হাসনাত আব্দুল্লাহকে রাখছে, আপনি এসে বলতেছেন যে এনসিপি এই আরে- সেই হাবিয়ে যাবে। আরে ভাই, NCP র আর হাসনাত সংসদের সাথে আব্দুল্লাহর প্রতি- সংসদের হাসনাত এটার সাথে আব্দুল্লাহর এনসিপি প্রতি- এখানে আসলো না। শুনেন, হাসনাত আব্দুল্লাহর হ্যাঁ। প্রতি ওই বিশ্বাস হার- না থাকলে, এনসিপির প্রতি বিশ্বাস না থাকলে, বিরোধী তার দলের তো- বিরোধী দলের তার সেই কমিটিতে সংসদীয় রাখা হইতো কমিটিতে না। একজন বিরোধী দলীয় তার সদস্যকে রাখা হয়েছে, কমিটিতে এইখানে রাখা আসলে হইতো না। এর বাইরে কিছু নাই, এর বাইরে এখানে কিছু না। একটা সংসদীয় কমিটিতে শান্ত একজন বিরোধী দলের সদস্য থাকে, সেই হিসেবে হাসনাত আব্দুল্লাহ হয়তো আছেন, হয়তো জামাত মনে করছে আপনারা যে এসে হাসনাত বড় বড় আব্দুল্লাহকে কথা পাঠানো হবে। বলতেছেন। আপনাদের এই যে সংসদ সদস্য, এই প্রপোজালটা অবশ্যই সংসদ সদস্য, জামাতের কাছে পাঠানো হয়েছে, সেরকম সব ঋণ খেলাপিদের যে এটাকে আপনি মনে করতেছে, দেখেন। এটাকে মনে করতেছে যে ওনারা দেবদূত হয়ে গেছে। না, এটা সব- জাস্ট শোনেন, no, এটা আমি শুধুমাত্র বলি- পার্লামেন্টারি প্রসিডিউর, সব- শুধুমাত্র পার্লামেন্টারি সব প্রসিডিউর। ঋণ খেলাপিদের এটাকে আপনারা দিয়ে নিজেকে রাখছেন। মসিয়া ভাবার কোনো কারণ নাই। সব ঋণ খেলাপি বাটপার মাফিয়াদেরকে আপনারা সংসদে পাঠাইছেন। কোনটা? কথা বলতেছেন এখানে কোনটা? 3000 কোটি টাকার হচ্ছে এখনো পর্যন্ত ঋণ খেলাপি আছে। কোনটা? আসলাম আরে চৌধুরী থেকে শুরু করে আরে 17,000 ভাই, কোটি একটা টাকার মানুষকে ঋণ 17 খেলাপি। বছর ব্যবসা বাণিজ্য আপনি 17,000 করতে দেন কোটি নাই। টাকার ঋণ খেলাপি। সে করতে আপনি ব্যবসা ব্যাংকে বাণিজ্য না করলে একটা ব্যবসায়ী করতে দেখেন, বাড়ি বেচে টাকা দিবে, কত টাকা ব্যাংক দিতে পারবে? গভর্নর, ব্যাংকের যে ভাই, গভর্নর যাকে বানানো হয়েছে, একটা ব্যবসায়ী এই যে ব্যাংক গভর্নরের কথা বলে, একজন ব্যবসায়ী সে যদি কোন ব্যবসা দিকটা বাণিজ্য আপনারা করতে দৈনিক পারে বাদ- ঠিকভাবে, বাদ রাখেন সে নাই? তার ব্যবসা বাণিজ্য টাকা থেকে হইতাছে, সে ঋণটা দিবে। এইটাই তো কমন বিজনেস প্র্যাকটিস। মানে এটা হচ্ছে ব্যবসা কি, বাণিজ্য এজন্য তাকে হচ্ছে- করতে দেয় না, এজন্য- দেওয়া হয়নি গত 17 বছর। মানে ঋণ আপনার গত খেলাপির 17 বছরে যে এখন গত লুট 17 করার বছরে যে একটা সুযোগ অত্যাচারটা দিছে। হইছে, 17 বছরে যে অত্যাচার, এটাকে সাপোর্ট করতেছে, কারণ এগুলো শুনেন, ছাত্রলীগ। no, এগুলো আপনি ঋণ ছাত্রলীগ, খেলাপি। এগুলো আপনি ছাত্রলীগ, দেখেন, এগুলো আপনার- ব্লাড হচ্ছে আওয়ামী লীগ, আপনার ব্লাডটা হচ্ছে আওয়ামী লীগ, আপনি tagging রাজনীতি ব্লাডটা করতে হচ্ছে পারেন আওয়ামী না। লীগ। এখানে দ্যাটস দ্য আপনি প্রবলেম, tagging রাজনীতির দ্যাটস দ্য সুযোগ- প্রবলেম। আচ্ছা, আমরা এখানে আপনি- এবং ওই আপনি ঘুরে দেখেন, ফিরে না, আপনি ঘুরে ফিরে কিভাবে আওয়ামী লীগ tagging তাকে করতে সাপোর্ট পারেন? করবে, at any cost ওটাকে আপনিও- আনবে। আপনিও জুলাই ঠিক আছে? গণঅভ্যুত্থানের
জুলাই গণঅভ্যুত্থানের শুধু শারদীয় জুলাই সহযোদ্ধা, জুলাই জুলাই আমিও গণঅভ্যুত্থানের সহযোদ্ধা। আগেও আপনি অন্য এই একজনকে ফ্যাসিবাদের taking করার সুযোগ এই পেয়েছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়ছি। আপনি এখানে টেকিং জুলাই গণঅভ্যুত্থানের আগেও যখন আপনি সাজিদ আলম এখানে- জয় বাংলা শুনেন, স্লোগান দিছে, জুলাই আপনি গণঅভ্যুত্থানের এখানে- আগেও যখন 22 সালে সাজিদ আলম মারামারি করতে গেছে, আপনি taking জুলাই এর- গণঅভ্যুত্থানের আগেও যখন taking এর হাসান আব্দুল্লাহ রাজনীতি করার আমার আপনার বঙ্গবন্ধু সুযোগই বলে চিল্লাই উঠছে, আপনি তখনও taking এর রাজনীতি আমরা এই করার ফ্যাসিবাদের সুযোগই বিরুদ্ধে নেই। কথা বলছি। দ্যাটস দ্য পয়েন্ট। ঠিক আছে, আপনি দেখেন এখানে আমরা tagging আমরা আছে। আজকে যে সুযোগই নেই। ডিসকাশনটাই বসছি, দেখেন আমরা দুইজন তরুণ রাজনীতিবিদের সাথে আমরা স্টুডিওতে আছি, আমরা দুইজনই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমার স্টুডিওতে আমার সেটে আছে, দুইজনই জুলাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধা তারা। আপনারা এরকম করে যদি নিজেদের ভিতরে যখন কামড়াকামড়ি করেন না, ইট লুকস অড। যে অডিয়েন্সটা সামনে বসে এখন আমরা আপনাদের এই পরিবেশটা- কনভারসেশন দেখছে, আমরা তারা সবসময় কি একটা মনে জিনিস- করতেছে বলেন? না, না। আপনাদের উপরে আস্থা রাখা তারা সামনে একটা জিনিস- ভালো একটা বাংলাদেশ, জিনিস ভবিষ্যতে শোনেন, সুন্দর বাংলাদেশ জনগণ কার উপর আস্থা কাদা রাখছে, ছোটাছুটি শোনেন, করছেন ভাই। জনগণ কার উপর আস্থা রাখছে সেটা হইতেছে 12 তারিখে ভোটে দেখা গেছে। সেটাই তো, কিন্তু এবং আপনারা আড়াই যখন বছর নিজেরা দেশটাকে নিজেরা এই লড়াইটা করছেন, ইট লুকস অড। ধ্বংসের দ্বার প্রান্তে আমরা- দাঁড় করার পরে এরপরে এদের জনসমর্থন আচ্ছা, আছে কিনা এই সেটা নির্বাচন, প্রমাণ হচ্ছে 6টা আপনি- আসন। দেখেন, আপনি 6টা আসন। আপনি ওকে এবং নির্বাচন- এর মধ্যে আবার আপনি- একটা জিতা কিভাবে, একটা জিতা বিনা ভোটে, আপনি একটা জিতা নির্বাচন- পোস্টাল শোনেন, ভোটে, শোনেন, ঠিক আছে, আপনি- একটা আপনি- জিতা হচ্ছে দুই আপনি- পক্ষের ভোটে আচ্ছা, কাটাকাটিতে জেতা, এভাবে জেতা তাদেরটা। তাহলে ঠিক মির্জা আছে? আব্বাসটা কিভাবে জিতছে? কি মির্জা আব্বাস এটা কিভাবে দিচ্ছে আপনি বলেন শুনি। মির্জা আব্বাস এটা- কারচুপির হ্যাঁ, এবং কারচুপি। রিগিংয়ের এমন তাহলে কোনো নাহিদ ক্ষেত্র না ইসলাম আপনারা পোস্টাল নোংরা ব্যালটে, ব্যাপার পোস্টাল আপনি সামান্য শেষ কিছু করেন। পোস্টাল ব্যালটে জিতছে। আচ্ছা, হ্যাঁ। সামান্য আর অসামান্যর ব্যাপারটা তো এখানে। সামান্য অসামান্য তো মির্জা আব্বাস তো তাতে কি হয়েছে? মির্জা আব্বাস সামান্য অসামান্য তাতে কি মির্জা আব্বাস বিপুল ভোটের আপনার- ব্যবধান জিতছে, 8000 ভোটের আমার- ব্যবধানে সে আমার খুবই জিতছে। দুঃখ লাগতেছে। আমি আপনার- ঢাকাতে এখানে পোলিং এ দায়িত্বে ছিলাম, আমি দেখছি এত নেরো মির্জা মাইন্ডের আব্বাসের কথাবার্তা দেখা, যথেষ্ট এখানে আপনার এত যথেষ্ট নেরো মাইন্ডের জনসংখ্যা ছিল। কথাবার্তা দেখে আসলে মির্জা আব্বাস খুবই আসলে দুঃখ- দীর্ঘদিনের এমপি, হ্যাঁ, খুবই ঠিক আছে, দুঃখজনক আকাশ হয়ে থেকে গেছে। একটা উড়ে আইছে, সে হইতেছে ভাবতেছে যে এখানে আপনাদের বিশাল অর্জন হয়ে গেছে। আজব থেকে বিষয়, কেউ উড়ে আসে না। আজব বিষয়। আপনি এসব কথা বিনা বলতে ভোটের পারেন। একটা ঠিক MP আছে, এবার সবাই অভ্যুত্থান থেকে বেড়ে ওঠা, আপনি কিভাবে আকাশ থেকে উড়ে আসার কথা অভ্যুত্থান বলতেছেন? থেকে বের ওঠা, আনান, অভ্যুত্থান- আপনাদের এই ঝগড়াটা যদি শেষ হয়, আমি এবার পরের টপিকে যাইতে চাই, যদি আপনারা দুজন অনুমতি দেন। আপনাদের হ্যাঁ, sure. অনুমতি সাপেক্ষে আমি এবার একটু তেল নিয়ে তেলেস মাটিতে যাইতে চাই ভাই। ওকে ওকে, ঠিক আছে, আমরা মুভ করি। ধন্যবাদ। মুভ করি। আনান, দেখেন আপনার কাছে আসবো, সেটা হলো যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধে তো আসলে আমার হাত নাই, আপনার হাত নাই, শাহরিয়ারের হাত নাই, এনসিপিরও হাত নাই, বিএনপিরও হাত নাই, তাই তো? সো সেই যুদ্ধের ফলে আমরা একটা তেল সংকটের মধ্যে পড়ছি, তাই না? কিন্তু বারবার বলা হচ্ছে, আপনার দল থেকে বারবার বলা হচ্ছে যে না, তেলের মজুদ আছে, তেলের সাপ্লাই সব ঠিক আছে, কোনো কিছুতে ঝামেলা নাই। দিন শেষে কিন্তু দাম বাড়ানো হইছেই, সেটা আইএমএফ এর চাপেই হোক, ওয়ার্ল্ড ব্যাংকের চাপেই হোক, আর যেভাবেই হোক দাম কিন্তু বাড়ছে। মানে আমাদের কাছে যেটা সাধারণ মানুষ যেটা মনে করে যে এটা আসলে টোটাল ম্যানেজমেন্ট ফেলিওর। আপনি কি বলতে চান? আচ্ছা, এখানে আমার সমালোচক যদি একটু আমাকে ডিস্টার্ব না করে, আমি একটু পুরো একদম জিনিসটা ব্যাখ্যা করি। শাহরিয়ার, আপনি ডিস্টার্ব করবেন না, Okay, sure, প্রমিস? Okay, done, ওকে, ডান। done. আচ্ছা, Go দেখেন, ahead. এইখানে বিষয়টা হইতেছে বিশ্বের, এটা বাংলাদেশের একার ক্রাইসিস না, এটা সারা বিশ্বের ক্রাইসিস। তেলের দাম বাড়ছে এবং তেলের এখানে সংকটের কারণে এটা সমস্যা হচ্ছে সবখানে। বাংলাদেশ সরকার তার কাছে যথেষ্ট মজুদ ছিল এবং একটা বড় বিষয় হইতেছে বাংলাদেশের এই যে বাইকের ক্ষেত্রে বা অকটেনের বিষয়টা, অকটেনটা কিন্তু আমাদের একটা বিশাল অংশ আমাদের নিজস্ব উৎপাদন হয়। আমাদের যে গ্যাসটা, ন্যাচারাল গ্যাস, Exactly. সেটা সেন্ট্রিফিউজ হয়, আমাদের কিন্তু দেশীয় উৎপাদন আছে, বিদেশ থেকে আমরা আমদানি করি ডিজেল, ঠিক আছে? তো এইরকম একটা সিচুয়েশনে বাংলাদেশ সরকার কিন্তু দামটা নিয়ন্ত্রণে রাখতে চাইছে। কারণ কি, এই যে জ্বালানির দাম বৃদ্ধি বা তেলের দাম বৃদ্ধি, এটা কিন্তু শুধু যে তেলের দাম বৃদ্ধিভাবে জিনিসটাকে দেখলে কিন্তু হয় না, এটা কিন্তু একটা সামগ্রিক ইম্প্যাক্ট আছে। সামগ্রিকভাবে কিন্তু মানুষের জীবনযাত্রার মানটা, এখানে তাদের খরচটা বেড়ে যায়। নিঃসন্দেহে। এই জিনিসটাকে সরকার প্রিভেন্ট করতে চাইছে। কিন্তু দেখেন, আপনারা নিউজগুলোতে দেখবেন যে তেলের এখানে দীর্ঘ লাইন, এবং যে বাইকার দেখা যেত যে দিনে 100 টাকার তেল, 200 টাকার তেল নিচ্ছে, সেই বাইকার এখন টাঙ্কি ফুল করে নিচ্ছে। এবং টাঙ্কি ফুল করার পরে, এবং অনেকগুলো ভিডিও এরকম আপনারা দেখবেন, প্রচুর জায়গায় এগুলো ধরা পড়ছে যে টাঙ্কি ফুল আছে, সেই ফুল টাঙ্কি নিয়ে সে আবার সে হয়তো তেল নিতে গেছে। মানেটা কি, সে হয়তো দেখা গেল যে ফুল টাঙ্কি করছে, ফুল টাঙ্কি করার পরে 1 লিটার তেল খরচ করছে, তারপরে সে আবার 1 লিটার তেল ভরতেছে, মানে টাঙ্কিটা যাতে তার ফুল থাকে। এই যে একটা প্যানিক বাইং। এখন হ্যাঁ, এটা আমি বলবো যে সরকার শুরুর দিকে প্যানিক বাইংটা তারা এটা আটকাইতে পারে নাই, এবং এটাতে নাকি কিছুটা গভর্নমেন্টই প্যানিক করছে? না, গভর্নমেন্ট এখানে প্যানিক করে না। গভর্নমেন্ট যদি প্যানিক করতো তাহলে এখানে শুরুতে আপনার দাম বাড়তো, ঠিক আছে? প্যানিক যদি গভর্নমেন্ট করতো তাহলে এখানে শুরুতেই দাম বাড়াই দিত। গভর্নমেন্ট কিন্তু দামটা স্থিতিশীল রাখছে, পরিস্থিতি কিন্তু সামাল দেওয়ার চেষ্টা করছে। বাট প্রত্যেকটা ডিপোতে আপনি যে খোঁজ নিয়ে দেখেন, ডিপোগুলোতে যে দেখেন যে তাদের যে রেগুলার টাইমে যে তাদের যে ডিমান্ড ছিল, তার চেয়ে ওয়ে বেটার এখন ডিমান্ড পুল করা শুরু করছে। কেন? কারণ প্যানিক বাইং। এখন প্যানিক বাইং এর জন্য সরকার পরবর্তীতে রেশনিং সিস্টেমটা চালু করলো। এবং হ্যাঁ, আমি অস্বীকার করব না যে জনভোগান্তি হচ্ছে। এখন এটা একটা বৈশ্বিক সমস্যার মধ্যে আমরা যে এতদিন দামটা আমরা নাগালের মধ্যে রাখতে পারছি,
এটাও কিন্তু সরকারের একটা না, বিশাল না, ক্রেডিট। নিঃসন্দেহে, কিন্তু আমি বলছি মিসম্যানেজমেন্ট, ব্যবস্থাপনার যে ঘাটতি, গাফিলতি, অসচেতনতা, সেটা আপনি দেখেন কিনা দেখেন সেটা বলেন। আপনি একটা সিম্পল, আমি একটু এক্সাম্পল দিয়ে জি, জিনিসটা please। বলি। মনে করেন যে একটা পাইপ, হ্যাঁ, একটা পাইপের মধ্যে থেকে আপনার 5,000 লিটার তেল সাপ্লাই হতে পারে, বা একটা সাপ্লাই চেইন সিস্টেম ধরেন জিনিসটাকে, যে এইখান থেকে আমি আমার ঢাকা শহরে 10টা পাম্পকে আমি হয়তো প্রতিটা পাম্পকে আমি 5,000 লিটার করে দিতে পারবো ফর সে। কারণ এখন প্রত্যেকটা পাম্পে যখন ডিমান্ডটা হয়ে যাবে 10,000 লিটার, আমার স্বাভাবিকভাবে তো সাপ্লাই চেইনটা ফেল করবে, এবং স্বাভাবিকভাবে আমার যখন আগে 5,000 লিটার চাহিদাটা ছিল, আমার তো 10,000 লিটারের প্রস্তুতি নাই। তো এই জিনিসটাই কাইন্ড অফ একটু ঘটছে, এই জন্য সমস্যাটা বেশি হচ্ছে। মূল সমস্যাটা, এই তেলের সমস্যার সবচেয়ে বড় কারণটা হচ্ছে, সেটা হচ্ছে প্যানিক বাইং। এবং এখন যে তেলের দামটা বৃদ্ধি পাচ্ছে, তেলের দামটা বৃদ্ধি পাওয়ার একটা বড় কারণ হচ্ছে মজুরটা কিন্তু এখন কমে আসছে। আগে যে মজুরটা ছিল বাংলাদেশ সরকার, সেটা কমে আসছে, নতুন মজুরটা কিনতে যে সেখানে দাম সামঞ্জস্য করাটা লাগছে। এবং তারপরেও কিন্তু দামটা কিন্তু আহামরি বাড়ে নাই, 15 টাকা থেকে 20 টাকার মতো দামটা কিন্তু বাড়ছে। এখানে আপনি যদি এখানে আপনি প্রথম আলো সংবাদ দেখতে পারেন যে এখানে 100 টাকা 115 টাকা হয়েছে, 120 টাকা থেকে 140 টাকা হয়েছে। এখন এরকম পরিস্থিতিতে এটা একটা বৈশ্বিক সমস্যা। পৃথিবীর সব দেশে দাম বাড়তেছে, সব দেশে তেলের সংকট, অনেক দেশে মানুষ মানে কি বলে যে গাড়ি চালানোর তেলটা পাচ্ছে না, রাস্তায় হেঁটে যাচ্ছে। সেই জায়গাতে বাংলাদেশ এখনো যে এটাকে মানে তৃতীয় বিশ্বের একটা দেশ হয়ে যায়, বাংলাদেশ এখনো এটাকে ম্যানেজ করতে পারছে, এটাও একটা বড় বিষয়। এবং আরেকটা কূটনৈতিক সাফল্য কোনটা? কূটনৈতিক সাফল্য হচ্ছে এই যে হরমুজ প্রণালী দিয়ে কিন্তু মাঝখানে কিছু সময় কিন্তু বাংলাদেশ হরমুজ প্রণালী থেকে তাদের তেলটা আমদানি করতে পারছে, অর্থাৎ এইখান থেকে কিন্তু বাংলাদেশের ট্যাঙ্কারের জাহাজগুলো কিন্তু আসা যাওয়া করতে পারছে। তো এই যে একটা পুরো টাইমটাকে যে ক্রাইসিস ম্যানেজমেন্ট সম্প্রতি যে আটকে দিল, সেটা কি হলো? দেখেন ওইখানে সমস্যা হয়েছে, এখানে একটা যুদ্ধ চলতেছে, এখানে আটকে দিছে কেন সেটা কি বলছে? না, এখানে সিচুয়েশনটা এখানে খারাপ, যে কোনো সময় করতে পারে, এখানে যে কোনো কিছু হইতে পারে। সো এট দ্যাট মোমেন্ট বাংলাদেশ সরকার চেষ্টা করছে, চেষ্টার কমতি ছিল না। তাতে কোনো এখন একটা পুরো বিশ্ব যেখানে এখানে সমস্যা ফেস করতেছে, সেইখানে সমস্যা যে আমরা কিছু ফেস করব না, এটা তো হইতে পারে না, এটা হবেও না, কারণ বাংলাদেশ এতটা সামর্থ্যবান দেশ না। বাংলাদেশ এতটা সামর্থ্য নাই যে এরকম একটা গ্লোবাল সমস্যার মধ্যে এর উপর আবার ইউক্রেন সমস্যা চলতে আছে, এরকম দুইটা মেজর ওয়ারের মধ্যে যে বিশ্বের যে ইকোনমির যে চাপ, এটা যে বাংলাদেশ ফিল করবে না একটা তৃতীয় বিশ্বের দেশ হয়ে, এটা এক্সপেক্ট করাটাও একটা বোকামি। তো বাংলাদেশ সরকার চেষ্টা করছে, সর্বোচ্চ চেষ্টা করছে, কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে। এবং একটা বড় বিষয়, এটা আমি অবশ্যই মেনশন করবো, মজুদদারিটা। এই যে এক্সট্রা যে নিচ্ছে, আপনি অনেক জায়গায় দেখবেন, এগুলো ভিডিওগুলো আসছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এই যে বাইকাররা তেলটা নিচ্ছে, তেল থেকে পাইপ দিয়ে সিরিঞ্জ দিয়ে একটা টান দেয় বা মুখ দিয়ে একটা টান দেয়, এবং তেলটা কিন্তু একটা বোতলের মধ্যে ঢালে, এই বোতলের মধ্যে ঢেলে এটা রেখে আবার হয়তো স্যার পাইপ নিয়ে যায়। এখন এখানে কিছু ব্যর্থতা হচ্ছে। আপনি তো খুচরা মজুদের কথা বলেন, বড় বড় মজুদের অনেক কিছু দেখেন এখানে আমি যেটা বলছি একটু প্লিজ আমাকে এটা শেষ করে দেন। দেখেন এই যে এইখানে যে মজুদদারিগুলো হচ্ছে, এই মজুদদারিগুলো প্রতিরোধের চেষ্টা করছে সরকার, মানে এবং অভিযান হয়েছে, অভিযান একটা বিশাল অংশের এখানে আপনার হচ্ছে তেল উদ্ধার হয়েছে। এখন অবশ্যই সত্যি কথা অস্বীকার যাব না, সেটা হচ্ছে মানে সর্বোচ্চ লেভেলের যে এফিসিয়েন্সিটা আসার কথা, সর্বোচ্চ লেভেলের যে এখানে সফলতা আসার কথা, সেটা আমরা এখনো অর্জন করতে পারি নাই। তবে সরকার বদ্ধপরিকর যে মানুষের যাতে কষ্টটা কমানো যায়, সরকার এখানে পুরোদমে কমিটেড মানুষের প্রতি। সো আমরা চাইবো যে মানুষজন যাতে একটু যাতে তাদেরও যাতে একটু সেন্স হয় যে আমার লাগবে 1 লিটার তেল বা 2 লিটার তেল আমার প্রতিদিনে, আমি কেন শুধু আমার 10 লিটার ট্যাঙ্কিটা ফুল করতে যাবো, কেন আমি শুধু এরকম একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করে রাখবো। কিংবা তেল মজুদদারি এই যে করে অনেকে বড়, আপনি ওটা আলাদা হিসাব, কিন্তু এই যে ছোট লেভেলে যারা করতেছে, এটাও তো একটা ইন্ডিভিজুয়াল লেভেলের একটা সেটার যোগফলও আসলে অনেক সেটাও কিন্তু। তো এটা একটা মানে জাতীয় সমস্যা, মিলেমিশে সলভ করতে হবে। যাক, ঐক্যের একটা সুর পাওয়া যাচ্ছে। শারিয়ার আপনার কাছে আসি, মানে যেটা আনান বলছিল, ওকে, আনান যেটা বলছিল যে অনেক বাইকারদেরকে দেখছে যে এরকম করে ইয়ে করে, তারপরে আমরা ওই যে সিএনজি এলপিজি তে চলা যে গাড়িগুলা, সেই গাড়িগুলাও দেখে হঠাৎ করে তেলের গাড়ি হয়ে গেছে, তেলের পাম্পের সামনে লাইন ধরে দাঁড়াইছে। আমার প্রশ্ন হলো, আপনি কি এমন কোন উদ্যোগ সরকারের পক্ষ থেকে নিতে দেখছেন যে গাড়িটা ওখানে দাঁড়ায় আছে এলএনজি কিংবা সিএনজি তে চলে, তারে যে জিজ্ঞাসা করতে যে ভাই তুমি তো এলপিজি তে চলো, তুমি তেলের লাইনে কি করো? এটা কি আপনি দেখছেন কিনা? যদি না করে থাকে, আমি দেখি নাই আর কি। যদি এইরকম কোন ড্রাইভ না দেয়া হয়, তো এটা কি সরকারের আসলে অলসতা না উদাসীনতা? এটা হচ্ছে সরকারের অন্যতম ব্যর্থতা, যে 2 মাসের মাথায় এসে এরকম একটা সংকটকে তারা মোকাবেলা করতে পারে নাই। শুধু পারে নাই সেটা না, এবং নিজ নিজ জায়গা থেকে অত্যন্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে। কিভাবে?
আপনি দেখেন জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রী, তার ভাষা আজকে ফাংশনাল যিনি প্রধানমন্ত্রী আছেন আজকে সংসদে বলছেন যে উনি তেলের কোনো সংকট দেখতে পাচ্ছেন না, পরিসংখ্যান দেখাচ্ছেন। তারপরে অন্যদিকে মিস্টার পিএম প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি হচ্ছে 300 কোটি টাকা ঋণ চাচ্ছে যে এই তেলের ঘাটতিটাকে পূরণ করার জন্য। তাহলে দেখেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলতেছেন যে তেলের কোনো সংকট নাই, আমাদের দেশে পর্যাপ্ত মজুদ আছে। এক, অন্যদিকে প্রধানমন্ত্রী 300 কোটি টাকা ঋণ চাচ্ছে ইমিডিয়েট এই সংকটটা মোকাবেলা করার জন্য। পরস্পর কিন্তু সাংঘর্ষিক। দ্বিতীয়ত, আপনি পাম্পে প্রতিনিয়ত একটা গাড়ির তেল নিতে মিনিমাম 4 ঘন্টা 5 ঘন্টা, চিন্তা করেন একটা মানুষের লাইফের 5 ঘন্টা 4 ঘন্টা কর্মঘন্টা শুধুমাত্র তেল নিতে নষ্ট হচ্ছে। ইমাজিন। তারপর আপনি দেখেন তার চেয়ে সব থেকে বড় দুঃখের বিষয় হচ্ছে এই গত পরশু একজন এই তেলের এত গরমের মধ্যে তেল নিতে গিয়ে একজন হচ্ছে স্ট্রোক করে মৃত্যুবরণ করছে। এগুলো অতীত ইতিহাস আমরা কখনো দেখি নাই। এবং সরকারের সব থেকে বড় ব্যর্থতা হচ্ছে ওনারা ওনাদের নিজেদের দোষটাকে স্বীকার করে না। আপনি বলেন, আপনি দেশের জনগণকে বলেন যে আমার এই অবস্থা বর্তমানে, যেটা সত্য সেটাই আপনি বলেন। দেশের মানুষের আপনি সহযোগিতা চান, কিন্তু আপনি তো রাজনৈতিক ছলচাতুরি করতে পারেন না। আপনি একদিকে বলতেছেন পর্যাপ্ত মজুদ আছে, ওদিকে পাম্পে হচ্ছে কি লাইন আর শেষ হয় না, মানুষের হয়রানির আর শেষ নাই। এদিকে মিস্টার পিএম হচ্ছে উনি 300 কোটি টাকা ঋণ চাচ্ছে, ওদিকে ফাংশনাল প্রধানমন্ত্রী সংসদে বলতেছেন যে ওনার মানে উনি তেলের পরিসংখ্যান দেখাচ্ছেন, মজুদ দেখাচ্ছেন। এই তেলের আসলে মজুদ শুধুমাত্র সংসদে আমি শেষ করি। উনি তারপর বলছেন তেলের দামের কথা। ওনার জেনে রাখা উচিত পৃথিবীতে এমন অনেক রাষ্ট্র আছে যে শুধুমাত্র 10 টাকা তেলের দাম বাড়ানোর কারণে মানুষের জনরোষের মধ্যে পড়ে পুরো সরকার সহ পতন হয়ে গেছে। সেখানে নাকি ওনার 15-20 টাকা, এটা ওনার কাছে কোনো কিছুই না। আমি জানি না আসলে যে মানুষটা, আপনি দেখেন যে প্রথম আলো একটা প্রতিবেদন করছিল, সেখানে উনি বলছে যে উনি একজন বাইকার, সে এই যে সারাদিন যে টাকাটা ইনকাম করবে সেটা কি তার মায়ের ওষুধ কিনবে নাকি হচ্ছে তার যে লিভিংস যেটা সেটাকে এনশিওর করবে, সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। সেই জায়গায় ওনার কাছে কোনো কিছু না। তারপর সাপ্লাইয়ের কথা চিন্তা করেন, আপনি রাজনৈতিক যে কূটনৈতিক যে সাফল্য সেটা আপনি দেখেন যে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের যে জাহাজ আসার কথা সেখানে জাহাজ আটকে দিচ্ছে। একটা দেশের জাহাজ যখন বাংলাদেশ থেকে যায় কিংবা বাংলাদেশের পণ্য বহন করে আসে, সেই জাহাজটাকে বাংলাদেশের তীরে নিয়ে আসা পর্যন্ত প্রতিটা লাইনে হচ্ছে কূটনৈতিকভাবে এখানে ডিলিংসটা থাকতে হবে অত্যন্ত হাই লেভেলের। এটা দায়িত্ব, কূটনৈতিক লেভেল থেকে এটা দায়িত্ব। সেখানে হচ্ছে কি এই জায়গায় অন্যতম ব্যর্থতা হয়েছে। আপনি যে মুহূর্তে যুদ্ধবিরতি চলছে সেই মুহূর্তে এসেও আপনার কূটনৈতিক সাফল্য দেখাতে না পারার কারণে বাংলাদেশের জাহাজ আটকে যাচ্ছে হরমুজ প্রণালীতে। সো এই ব্যর্থতাকে আপনি স্বীকার করেন। আমরা দেখতেছি, হ্যাঁ সরকার চেষ্টা করতেছে, ব্লা ব্লা হাবিজাবি অনেক কথা বলতেছে, বাট কথা হচ্ছে সরকার ছলচাতুরির আশ্রয় নিচ্ছে। এটা সব থেকে বড় দুঃখজনক বিষয়। আপনি দেশের মানুষকে বলেন, স্বীকার করেন যে আপনার বর্তমান অবস্থা কোন স্টেজে আছে। মানুষ আপনাকে সহযোগিতা করবে, দেশের মানুষের সহযোগিতা কিন্তু চাওয়া হচ্ছে। দেশের মানুষকে বলছে যেটা আমার এখানে দিস ইজ সাপ্লাই চেইন প্রবলেম, দিস ইজ সাপ্লাই চেইন প্রবলেম টোটালি। ব্লেন্ডার করেন, এখানে মজুদের সমস্যা না কোনো স্যার, দিস ইজ সাপ্লাই চেইন প্রবলেম। আমি আপনাকে শুরুতে বলছি যেখানে আমার 5000 লিটার দাও আছে, এখন আমার 10000 লিটার করে দিতে হচ্ছে। আপনি আগে যা দিতেন আপনি সেটাই দেন, সাপ্লাই চেইনের সমস্যা তো হবে। আমার এই পাশে মজুদ আছে, এই পাশে আছে, আমার মাঝখানের রাস্তায় সমস্যা সব। শুনেন 5000 লিটার আপনি 10000 লিটারের ডিমান্ডের কথা বলতেছেন, নো প্রবলেম, আপনি ওই 5000 লিটারটা দেন না। 5000 লিটার দাও হচ্ছে, 5000 লিটারের জায়গায় এখানে 7000 লিটার 8000 লিটার দাও হচ্ছে। বিষয়টা এরকম লেভেলে। আরে কারণ লাইন শেষ না, কারণ চাহিদা 10000 লিটার, 15000 লিটারে উঠতেছে। আপনি দেখেন, ওকে তাহলে এইটার কারণে হয় না। আপনার সিস্টেমটা কি? সিস্টেমটা আমরা নরমাল টাইম। ওকে আপনি দেখেন, আমি আপনাকে সিস্টেম শিখাই। আপনার গভর্নমেন্ট পারে না, আমি আপনাকে সিস্টেম দিচ্ছি, এটা কিভাবে করা যায়। তো দেখেন, বলেন শুনি। আপনি বাইকারের কথা বলতেছেন, সে যে 5 দিয়ে তেল মানে টাঙ্কি থেকে সে নিয়ে ফেলো, ওকে ফাইন। তাহলে আপনারা এটা কিভাবে ডিল করতে পারতেন যে একটা বাইক একদিনে সে এতটুকু পরিমাণ কি নিতে পারবে। আপনি যদি তার নম্বর প্লেট যেটা ফুয়েল পাস, নম্বর প্লেট যেটা সেটাকে যদি আপনি নোট করতেন, ফুয়েল পাসের কথাই বলতাছো, তার নম্বর প্লেট যেটা সেটাকে যদি আপনি নোট করতেন, তাহলে সে দিনে একবারের বেশি সে নিতে পারতো না। এটাই তো ফুয়েল পাস আমরা চালু করছি। এটাতে নিতে পারতো না, আপনারা তো এটা করতে পারেন। ফুয়েল পাস তো চালু করা হয়েছে, ফুয়েল পাস পরীক্ষামূলক পর্যায়ে আছে, ফুয়েল পাস চালু করা হবে। ঠিক আছে, আচ্ছা আগে সরকারের যে ব্যর্থতা সেটাকে আপনি স্বীকার করেন, সমস্যা নাই। ঠিক আছে, ফুয়েল পাস তো চালু করা হয়েছে। দিস ইজ হোয়াট সে ফুয়েল পাসের কথা বলছে। ফুয়েল পাস পরীক্ষামূলক পর্যায়ে আছে, ফুয়েল পাস হয়তো বাকি সবগুলো হইতেছে দুইটা পাম্পে অলরেডি চালু আছে, বাকি পাম্পগুলোতে আস্তে আস্তে হবে। এখন এটা বের বোধহয় 5-6টা গেছে, কিন্তু আমার প্রশ্ন হলো যে দেখেন মানে ফুয়েল পাস হলো, এটা হলো, ওটা হলো, হাজারটা সিস্টেম হলো, হাজারটা প্রক্রিয়া হলো, সব হলো, কিন্তু তারপরেও
এই যে মানুষের হয়রানি, মানে ফুয়েল পাস টোটালি ফাংশন করলে মানুষের হয়রানি কমবে, সেই এনশিওরিটি কি গভর্নমেন্ট দিতে পারছে? দেখেন, এটা একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা। মানে আমি আপনাকে বলি, নিঃসন্দেহে। এটা মানে এটা গ্লোবাল প্যান্ডেমিকের মতো এই জিনিসটাকে বলা যায়, যে একটা গ্লোবাল শক, একটা হুট করে আসছে। এটা হুট করে আসছে, এবং এটা একটা সরকার হচ্ছে যে তাকে গুছানোর সময় আগেই এটা হুট করে ধাক্কা লাগছে, ঠিক আছে? এবং এটা সিন্ডিকেটের সাথে এখানে এবং রাজনীতি হয়ে গেছে, এটা আপনি বলুন না শুনেন, ভাই, এইখানে এখানে একটা syndicate ভুল, এবং পৃথিবীর আপনি তেলের দাম বাড়ানোর সাথে সাথে দেখেন 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 ওকে, বাংলাদেশের সবাই খুশি হয়ে গেছে। বাংলাদেশের Syndicate সিচুয়েশনে সবাই খুশি। পৃথিবীর অলমোস্ট প্রত্যেকটা দেশে এই তেল নিয়ে কিন্তু সমস্যা হচ্ছে। তো এইটা আসলে এটা মিলেমিশে এটাকে একসাথে হতেছে, এটাকে ডিল করতে হবে। আমাদের তো এটা সেইখানে হচ্ছে আপনারা হচ্ছে চলতে নোংরা ধরে রাজনীতি সমস্যা হইতেছে, নেই। নোংরা রাজনীতি No! নোংরা রাজনীতিটা কি, নোংরা রাজনীতি হচ্ছে এইটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, সেটা আপনারা হচ্ছে না। অদ্ভুত আরে ভাই ব্যাপার। আপনার নোংরা রিপোর্টটা রাজনীতি কিছু করেন, নাই। আপনার কাছে যদি রিপোর্ট থাকে, সরকারের ব্যর্থতা বলাটাকে এটা নোংরা রাজনীতি ভাই। আপনি সরকারের কাছে বল না, আপনি সরকারের ব্যর্থতা এটা বলা, এটা আপনি নোংরা আপনি রাজনীতি। কোন জিনিসটাকে কিভাবে নিচ্ছেন, আপনি কোন জিনিসটাকে কিভাবে অ্যাড্রেস করতেছেন? একটা জিনিস আমি বলি, এই যে যেরকম ফুয়েল পাসের কথাটা বললো, এরকম করে অনেকগুলো ইস্যুস বিভিন্ন গোল টেবিল বৈঠকে, সভা, সেমিনারে এরকম অনেকগুলো প্রক্রিয়ার কথা আসছে। সেটা হলো যে জোড় নাম্বারগুলা, নাম্বার প্লেটে যেগুলো জোড় থাকবে তাদের একদিনে দেয়া, বেজোড় গুলারে আর একদিনে দেয়া, তাতে লাইনের উপরে প্রেসার কমবে, তেল পাবে। তারপর জোড় তারিখ, বেজোড় তারিখ নিয়েও একটা আইডিয়া আসছে। মোদ্দা কথা হলো আইডিয়া হাজারটা আছে, Execution গভর্নমেন্ট একটা আইডিয়াও নেন Execution নাই, zero। একটা আইডিয়াও এক্সপেরিমেন্ট এই যে- করেন নাই, ট্রাই করেন নাই। না, এই যে এটা সত্যি কথা ফুয়েল না। পাসের কথা সে মাত্র এটা- বলছে, এটা এটা কিন্তু সত্যি এক্সিকিউটেড আনা। জিনিস, এটা আচ্ছা, সেটা তো পরিকল্পনা একটা আছে। গেল, সেটা বাইকারদের Okay. জন্য ফুয়েল পাস। আপনি গাড়ির আচ্ছা। ইস্যুতে আসেন। গাড়ির ইস্যুতে যে জোড় বিজোড় নাম্বার, জোড় বিজোড় তারিখ, এই নিয়ে অনেক কথা হয়েছে, কোনো ইনিশিয়েটিভ দেখা যায়নি। মানে এটা দেখা যায়নি কেন? একটা বিষয় আপনার কি মনে হয়? আলোচনা হলে যে সাথে সাথে জিনিসটা আইডিয়াটা ইমপ্লিমেন্টেশন করা যাবে, জিনিসটা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে এটাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। আমি একটা কিছু আইডিয়া আমি বের করে আনলাম, হট করে আমার ভালো লাগলো, আমি দিয়ে দিলাম, বাট এটার যে লং রানের প্রভাব কি হতে পারে, এটার সমস্যা কি হতে পারে, সেগুলো তো আমাকে চিন্তা করতে হবে। হয়তো অনেকগুলো বিষয় পাইলট প্রজেক্টে আছে, এগুলো হয়তো আচ্ছা, আপনার কি মনে হয় না যে আমি একটা গভর্নমেন্টের প্রশ্ন ভিতর করি, আমার থেকে একটা প্রশ্ন শারিয়ার, আছে। আমি একটা জিনিস একদম আনানকে এই পার্টিকুলার টপিকে একটু জেনে নিতে চাই, সেটা হলো যে আপনার কি মনে হয় না যে একদম সিস্টেমের ভিতর থেকে সরকারকে অজনপ্রিয়তা করার জন্য, অজনপ্রিয় করে তোলার জন্য এই ধরনের ইনিশিয়েটিভগুলো ট্রাই করা হচ্ছে না, ঝুলিয়ে রাখা হচ্ছে, বাদিয়ে রাখা হচ্ছে? দেখেন, প্রশাসনের এখনো বিভিন্ন জায়গাতে জানতে চাইলাম আর কি। দেখেন, প্রশাসনের বিভিন্ন জায়গাতে এখন আমরা এরকম শুনতে পাই যে জামাতি সেটআপটা এখনো তারা স্টেবল আছে, তো এখানে তারা আপনি- এরকম করতে পারে। অসুবিধা কিছু এখানে নেই। আপনি ইন্টারিমের আসলে এই যে আপনার যে চিন্তাধারা। আমলের একটা বিশাল সেটআপ এখনো স্টেবল আছে। সো হু নোস। তাহলে আচ্ছা, আমি interim আমি আসলে interim আমি আসলে এই এতক্ষণ পরে interim কাজ করেন। না দেখেন আমি বুঝলাম না, আপনি না আসলে এতক্ষণ পরে on আপনার point একটা এ বিষয়ের কথা সাথে আমি বলেন। একটু আপনি on point এ আমি কথা এগ্রি বলেন। হয়েছি। শুনেন, আচ্ছা, আমি যে প্রশ্নটা আপনাকে করতে ইন্টারিমে লুটপাটের সরকার, ইন্টারিমের সেটআপের কাজ পুরো কাজ করছে, তাদের কাজ ছিল লুটপাট করা। আচ্ছা, আমি সুন্দরভাবে করছে তারা। আপনি সুন্দরভাবে করছে। বেফাস কথাবার্তা না বলে বেফাস কথাবার্তায় এতক্ষণ ধরে 1.5 ঘন্টা ধরে বলতেছেন আপনি বলতেছেন এতক্ষণ ধরে। ইন্টারিমের সরকার, আপনি শেষ করেন, আপনি আমার কথা শুনুন। না, বলেন। আপনার যে নির্বাচন চলাকালীন সময়ে যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তাকে আপনারা পররাষ্ট্রমন্ত্রী বানাইছেন। এত ছেলে খেলা না, ছেলে যিনি- খেলা না, আমি শেষ যোগ্য করি। লোক, আপনি- যোগ্যভাবে কাজ করতেছে। আপনারা হচ্ছে কি ওনার মাস্ট গো বলে যে আপনারা ক্যাম্পেইনটা চালালেন, এটা কি ছিল তাইলে? কোনটা? আপনারা যে ক্যাম্পেইন চালালেন ওনার বিরুদ্ধে, দেখেন ফাংশনাল প্রধানমন্ত্রী বর্তমান সালাউদ্দিন সাহেব, উনি যে তখন ওনার বিরুদ্ধে open stand নিছে, এটা কি ছিল তাইলে? একটা মানুষের কোনো একটা বিষয় নিয়ে যদি অভিযোগ থাকে, অভিযোগ জানাতে পারি, অদ্ভুত ঠিক আছে? ব্যাপার। অভিযোগ জানাতে পারি। এবং একটা বিষয় হচ্ছে ওই সময় খলিল সাহেব তখনও এবং এখনো সে তার খলিল সরকারের must go, campaign-টা কারা চালাইছে? সরকারের প্রতিনিধি। ওই খলিল সময় must go, campaign-টা কাদের ছিল? ইন্টারিম সরকার আরে ইন্টারিম আপনি সরকার ওই উত্তর সময় দেন। খলিলকে দিয়ে যা করেছে খলিল তাই করছে। আপনি এখন উত্তর বিএনপি দেন। সরকার খলিল সাহেবকে দিয়ে যা করেছে মানে খলিল সাহেব না, তাই তার মানে করছে। ব্যাপারটা সেটা এরকম। পররাষ্ট্রমন্ত্রী, শুনেন, পররাষ্ট্রমন্ত্রী তার মানে রাষ্ট্রের আমি পররাষ্ট্রনীতিকে interim- বাস্তবায়ন করানো। শুনেন, রাষ্ট্রের interim-এর খলিল পররাষ্ট্রনীতি ভালো, বাস্তবায়ন করো। বিএনপির খলিল খারাপ। শোনেন, রাষ্ট্রের interim-এর পররাষ্ট্রনীতি খলিল বাস্তবায়ন খারাপ, বিএনপির খলিল ভালো, রাষ্ট্রের এরকম। রাষ্ট্রের পররাষ্ট্রনীতি বাস্তবায়নের জন্য সেইখানে পররাষ্ট্রমন্ত্রীর কাজ হচ্ছে এইটা, সে রাষ্ট্রের পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করবে। এখন রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রনীতি যেটা হবে সেটাই তো এখানে করবে। এখন ইন্টারিমের পররাষ্ট্রনীতি ছিল হইতাছে দেশটাকে বেঁচে খাওয়া, দেশটাকে আমেরিকার কাছে বেঁচে দাও। সেই জায়গাটাতে তখন যেরকম সিচুয়েশন হয়েছে তখন সেরকম হয়েছে। এখন একটা বিষয় হইতাছে যে একটা বাংলাদেশপন্থী রাজনীতি হবে, এখন একটা বাংলাদেশপন্থী আমাদের পররাষ্ট্রনীতি হবে, যেখানে আমরা বাংলাদেশের স্বার্থের বিষয়টা চিন্তা করব। আপনি এটা এখন স্বীকার করেন, একটা লোক আপনি এটা একটা লোকের স্বীকার দীর্ঘ করেন। এক্সপেরিয়েন্স শুনেন। আছে, একটা লোকের এখন দীর্ঘ এক্সপেরিয়েন্স আছে তার পররাষ্ট্রনীতি কূটনীতির বিষয়ে, তো সেই খাতে তাকে এখানে যোগ্যতার বিষয়ে তাকে এখানে একটা সুযোগ দেওয়া হয়েছে। আচ্ছা, দ্যাটস দ্য পয়েন্ট, দ্যাটস দ্য অল দ্য পয়েন্ট। আমি এবার বলি, আমি শেষ করি, আমাকে জাস্ট একটা মিনিট সময় দেন। আপনারা খলিল মাস্ট গো বলে ক্যাম্পেইন চালাইছেন, তাকে সেই উপদেশটাকে আপনারা
নির্বাচিত হয়ে আপনারা তাকে পররাষ্ট্র মন্ত্রী বানাইছেন। তাইলে ব্যাপারটা এরকম যে ইন্টারিমের খলিল খারাপ ছিল, বিএনপির খলিল ভালো, ব্যাপারটা এরকম দাঁড়াইলো না? তার চেয়ে বড় বিষয় হচ্ছে আপনি বলতেছেন যে পররাষ্ট্র নীতির কথা আপনি বলতেছেন, ওকে ফাইন, আপনি ইন্টারিমের আমলে যে উপদেষ্টা ছিল, ইভেন নির্বাচনের সময়ও যিনি নিরাপত্তা উপদেষ্টা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, ঠিক তাকে 2 দিন পরে আপনারা পররাষ্ট্রমন্ত্রী বানাই দিলেন। এই যে দেশের ইতিহাসে একটা লোককে দেশের ইতিহাসে এরকম দুঃখজনক একটা লোককে মনে হয়েছে দেশের ইতিহাসে ক্যাপাবল ফর দ্যাট পোস্ট। আরে ভাই তাহলে আপনারা খলিল মাস্ট গো ক্যাম্পেইন কেন চালাইলেন? উনি তখন ক্যাপাবল ছিল না। না না, শুনুন, একটা মানুষের কাছে সবসময় ব্লান্টলি সাপোর্ট করতে হবে, বিষয়টা তো এমন না। আমার যদি কোনো কিছু খারাপ থাকে, আপনি এটার উত্তর খলিল সাহেব যদি এখন ভবিষ্যতে খারাপ কিছু থাকে, আমরা কি তখন খলিল সাহেবের বিরুদ্ধে কথা বলবো না? অবশ্যই বলবো, সবার আগে বলবো। এইটাই তো বিষয়, একটা মানুষ সবসময় ভালো হইতে পারে। লন্ডন মিটিং, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে লন্ডন মিটিং এ মিস্টার খলিলের ব্যাপক প্রভাব ছিল। দেখেন পর্দার অন্তরালে কি সেটা তো আমি জানি না, পর্দার অন্তরালে তো আমি ছিলাম। ওটা অনেক বড় বড় উনি যে ন্যারেটিভটা বিল্ড আপ করতে চাইছেন, সেই ন্যারেটিভটা হচ্ছে কি ইন্টারিম যে সরকারটা ছিল, আমি যেটা পুরো কন্ট্রোলটা মানে ওনারা বলতে চায় আর কি কথা সেটা এটা পুরো জিনিসটা জুলাই এরকম একটা বলতে আমি যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাবো। এখন যদি কারো যদি যোগ্যতা থাকে, তাকে তার দলমত নির্বিশেষে, তার বিশ্বাস নির্বিশেষে তাকে তার জায়গাটা দাও। এখন সবসময় তো পারফেক্ট হতে পারে না। কারো যদি কোনো ভুল হয় সেটা তাকে তখন সমালোচনা করা হবে, কিন্তু যেটা ভালো কাজ করে সেটা তাকে বাহবা দিতে হবে। এই জিনিসটাকে এইভাবে আসলে জল ঘোলাটে করার কোনো এটা আপনার ইন্টারিমের যে চিফ অ্যাডভাইজার, আপনার সংসদে আপনার সংসদ সদস্য বলতেছে এখন আপনার কাছে খলিল খারাপ হয়ে গেছে, এখন আপনার কাছে খলিল খারাপ হয়ে গেছে কারণ বিএনপির খলিল নাকি অদ্ভুত ইন্টারিমের খলিল ছিল আপনার কাছে। আপনি আমাকে বললেন যে আমার কাছে না না, আপনার কাছে অবশ্যই ম্যাটার না, আমার কাছে না আদারওয়াইজ ইউ আর টকিং অ্যাবাউট আপনার কাছে না, আপনার কাছে ইন্টারিমের খলিল মানে বিএনপির খলিল খারাপ নাকি? আপনি উপদেষ্টার চিফ অ্যাডভাইজার, আপনার সংসদ সদস্য সংসদে বলতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে নির্বাচনের টিকেট নিয়ে আসছে। দ্যাট ইজ হিজ পার্সোনাল, তার এটা সম্পূর্ণ তার পার্সোনাল। ওমা, এটা কেন তার পার্সোনাল হয়ে গেল? না না, ওখানে কিন্তু এটাও বলা এটা হয়েছে তার পার্সোনাল হয়ে গেল। দেখেন ওখানে ট্রফি তারেক রহমান হাতে বুঝিয়ে দেওয়া এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত। হাউ ইজ ইট পসিবল? এটা সম্পূর্ণ এই কথা আপনি বলেন, সংসদে বলা হয়েছে। আরে ভাই আচ্ছা, ওনার পার্সোনাল ব্যাপার আমি ধরে নিলাম, নিজস্ব বক্তব্য। সংসদের কোন সংসদ সদস্য এটা বিরোধিতা করছে? এটাতে সম্পূর্ণ তার নিজস্ব বক্তব্য। আপনার সংসদীয় নেতা বলেন, তাকে যে জিজ্ঞেস করেন, তাকে যে জিজ্ঞেস করেন, তাকে যে জিজ্ঞেস করেন ভাই, উনি আপনার দলের প্রতিনিধিত্ব করতেছে না। এটা সম্পূর্ণ এটা কোনো দলীয় স্টেটমেন্ট না, এটা কোনো দলীয় স্টেটমেন্ট না, এটা তার ব্যক্তিগত নির্বাচনের তারিখ নিয়ে আসছে। এটা তার ব্যক্তিগত, সেটা কি অজানা? পর্দার পিছে আপনি ছিলেন, আপনি ছিলেন তো, আপনারা ফেব্রুয়ারিতে নির্বাচন চাইছেন, এর বাইরে সরকার তখন বাংলাদেশে একটা বাংলাদেশে 5ই আগস্ট পরবর্তী সময় 24 সালে 5ই আগস্ট পরবর্তী সময় প্রথম একটা বিশাল প্রশ্ন ছিল নির্বাচন কবে হবে, এবং নির্বাচনের ডেট কোনো কিছু ঘোষণা করা হচ্ছিল। সেই সময় নির্বাচনে দেশের মানুষের আকাঙ্ক্ষা একটা নির্বাচনের তারিখের বিষয়ে আলোচনা হইতেই পারে। এখানে যে কোনো বাংলাদেশের না, এখানে আমি দ্বিমত করি। সেটা হলো আনান, নির্বাচন একটা বড় ইস্যু ছিল, সংস্কার একটা বড় ইস্যু ছিল। হ্যাঁ, ছিল কিনা বলেন? ঠিক আছে, মানে যতবার নির্বাচন উচ্চারণ করা হয়েছে, কম হয়নি বোধ হয় সংস্কারের ইস্যু নিয়ে আলাপ, তাই না? নির্বাচন এই যে এদের বক্তব্য এটা ছিল, আগে সংস্কার পরে নির্বাচন, তাদের বক্তব্য এটা ছিল। এটা বলে যতদিন তাদের ইন্টারিম সরকার তাদের রান করা যায়, ততদিন এটা তারা রান করার চেষ্টা করছে। এই প্রচেষ্টা ছিল। আপনাদের এই যে আমি যে ন্যারেটিভটার কথা বলছি, যতদিন এটাকে রান করা যায়, দ্যাটস দ্য পয়েন্ট। এই জন্য আমি আপনার ন্যারেটিভটা তোমার সংস্কার, তোমার সংস্কার কবে শেষ হবে, নির্বাচনটা কবে, মানুষের এটা চাই ছিল। আমি আপনার ন্যারেটিভটা ভাঙি, আপনি আমার কথা শুনেন। এইটা এই যে তোমার যে কথিত সংস্কার, আপনি বলেন, আমি তারপর বলছি। আপনি বলেন, এই যে কথিত সংস্কার, তাদের সংস্কার, তাদের মনমতো সংস্কার, ঠিক আছে, তাদের এই মনমতো সংস্কারটা কবে শেষ হবে, এই আশায় মানুষ দেশের মানুষ ছিল। সেই সময় নির্বাচন একটা অতি প্রত্যাশিত জিনিস, যে নির্বাচনটা কবে, দেশকে একটা গণতান্ত্রিক পথে যাইতে হবে। কারণ অলমোস্ট ইন্টারিমের প্রত্যেকটা অর্গান ফেলিয়ার করতেছিল, তারা কোনো কিছু ঠিকভাবে চালাতে দেশের নাকি মানে ফেল করানো হচ্ছিল। দেশের মানুষের অবস্থা ভালো ছিল না, দেশের মানুষের দাবি, দেশের মানুষের চাইতে ছিল যে দেশটা একটা ঠিকমতো রাস্তায় চলুক। এখন দেশ ঠিকভাবে রাস্তায় কিভাবে চলতে পারে, একটা গণতান্ত্রিক পন্থায় চলতে পারে, দ্যাটস দ্য পয়েন্ট। গণতান্ত্রিক পন্থায় যেতে হলে কি লাগবে, আমরা ইলেকশন চলছে, দ্যাটস দ্য পয়েন্ট ভাই। দেশ চলতে মানে অ্যাটলিস্ট দেশ একটা উত্তরণের দিকে যাচ্ছে। একটা আমাদের একটা বিশাল ক্ষতি হয়েছে গত 17 বছরে। 17 বছরে আমাদের ইকোনমিক ড্যামেজ হয়েছে, 2.5 বছরে এটার কোনো আহামরি কোনো উত্তরণ ঘটে নাই। তো এখন আস্তে আস্তে আমাকে তো ঠিক হইতে হবে।
এখন আপনি এবার- বলতে পারেন যে এই যে এবার- না দাঁড়ান এক সেকেন্ড, আপনি এখানে বলতে পারেন যে এই যে তেলের বিশাল লাইন হচ্ছে, দেশ কি ভালো আছে? না, এখন হ্যাঁ স্বাভাবিকভাবে যে দেশের এখন অবস্থা একটু খারাপ, কারণ হইতেছে বিশ্বের সমস্যা চলতেছে। আমার দেশ এমন কোনো স্বয়ংসম্পূর্ণ আহামরি দেশ না যে সারা দুনিয়ার সমস্যা, সকল সমস্যার সমাধান আমার এখানে দেশে আছে। সমস্যাগুলো আমাদের আস্তে আস্তে সমাধান করতে হবে। সমস্যা আমাদেরকে একসাথে মিলেমিশে সমাধানটা করতে আমি হবে। এবার আমাকে That's the point. আমাকে একটু 2টা মিনিট সময় দেন, আমি হচ্ছে কি ওনার পুরো বক্তব্যটাকে আমি একটু সাম আপ করি। জি, ওকে, উনি প্রথম যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে ইন্টারিম সরকারটা এনসিপি এটাকে রান করছে। এটা হচ্ছে আপনার আমি জানি না এটা আপনি কেন বলতেছেন, কারণ হচ্ছে এনসিপির ইন্টারিম সরকারের বৃহদাংশে সবথেকে বেশি প্রভাব ছিল বিএনপির। এবং কেন আপনি ব্যাপারটা কিভাবে আপনি বলতে পারেন? তাহলে আপনার যে এই যে তার সবথেকে বড় এক্সাম্পল হচ্ছে কি ওখানকার উপদেষ্টাকে আপনারা সরাসরি মন্ত্রী বানাইলেন। সো ইটস নট কোয়াইট ইজি, আপনি এটাকে ডিফেন্ড করার সুযোগ নাই। ওকে, শাহরিয়ার, আপনি ছোট করেন, আমি পরের টপিকে যাব। আপনি সংস্কারের কথা বলতেছেন। আপনার পিএম মিস্টার রহমান উনি প্রায় সময় একটা খুব সো-কল্ড একটা ফ্লেক্স নিতে চাই যে আমরা জুলাই সনদে সবার আগে স্বাক্ষর করছি, আমরা এই যে জুলাই সনদের প্রতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো। সো এটা এরকম একটা ফ্লেক্স নিতে চায়। আমি জানি উনি এটা কেন করে। ওনারা দেশের সাথে জুলাই সনদের রাজনৈতিক যে এগ্রিমেন্ট সেখানে কি কি ছিল? জুলাই সনদ ছিল, আপনি কিন্তু ওইটা নিয়ে 31 দফার সাথে কম্পেয়ার করে বলে ফেলছেন। জুলাই সনদ ছিল, গণভোট অধ্যাদেশ ছিল, সংস্কার পরিষদ, সংবিধান সংস্কার পরিষদ ছিল। এই তিনটা জিনিসই মোটা দাগে তারা করতে দেয় নাই, এবং শুধু করতে দেয় না, খুব চরমভাবে এটাকে ফেলিওর করছে। আমরা সংস্কারের কথা অবশ্যই বলবো। আপনি কি চান যে একটা কিছুদিন পর পর এই দেশে একটা এই আন্দোলন হবে, মানুষ ব্লাড দিবে, শহীদ হবে, পঙ্গু হবে? এটা তো একটা কালচার হইতে পারে না। একটা গণঅভ্যুত্থানের পক্ষে পর আমরা একটা দেশ পাইছি। আপনারা যদি সেটা সংস্কার না করেন, এই যে এতগুলা মানুষের জীবন যে বিলিয়ে দিল, যে শহীদ হইল, তাইলে এটার আসলে এটার লাভটা কি? এখান থেকে রেজাল্ট কি? এই রেজাল্টটা তো আমাদেরকে নিয়ে আনতে হবে। আপনারা মোটা দাগে সব জায়গায় আপনারা বাধাগ্রস্ত করছেন। এখন আইসা বলতেছে আপনার একটা ফ্লেক্স নিতে চাই যে আমরা, আপনি দেখেন এই যে শুধুমাত্র কেন প্রথম সবার আগে কেন সাইন করছে, 30 সেকেন্ডে শেষ করবেন। ওকে, কেন সবার আগে সাইন করছে তার অন্যতম কারণ হচ্ছে এখন শুধু খায় অবস্থা, নির্বাচন বলে মুখে ফেনা তোলে। ওইটাকে জায়েজ করার জন্য হচ্ছে কি মানে কোন রকম নোট অফ ডিসেন্ট দিয়ে এই সাইনটা কোন রকম করেছে। সেখানে এনসিপির স্পষ্ট অবস্থান ছিল যে আপনি জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করবেন তার রূপরেখা না আসা পর্যন্ত আমরা সাইন করব না। দিস ইজ পলিটিক্যাল স্টেটমেন্ট, এন্ড ইয়েস, এনসিপি যতদিন পর্যন্ত তাদের এই রূপরেখা আসে নাই বাস্তবায়নের, ততদিন তারা সাইন করে না। যখন এটা হয়েছে এন্ড দেন দে হ্যাভ ডান দ্যাট। অসাধারণ। দিস ইজ পলিটিক্যাল স্টেটমেন্ট। গট ইট। আনান, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, এটা একটা ভিন্ন প্রসঙ্গ। সেটা হলো যে সরকারের যে যতগুলা জায়গা নিয়ে আমরা কথা বললাম না, নানাবিধ ইস্যু, এই ইস্যুগুলোর সাথে আরেকটা কড়া প্রবলেম আছে যেটা সাধারণ মানুষ মনে করে, সেটা হলো যে কমিউনিকেশন ফেইলার। আমি যদি আপনাকে উদাহরণ দিই, যে দেশের একজন তথ্যমন্ত্রী আছেন, উনি খুবই বিজ্ঞজন, খুবই ভদ্রলোক, উনি ত্যাগী নেতা। উনাকে নির্বাচনের পরে একটা লম্বা সময় দৃশ্যপটে দেখা যায়নি, গণমাধ্যমের সামনে উনাকে দেখা যায়নি। দীর্ঘ বিরতির পর উনি গণমাধ্যমে আসলেন গতকাল বোধহয়, এসেই উনি বললেন জ্বালানি সংকটের দায়ী হইল বিগত স্বৈরাচারী সরকারের। আমার সাথে সাথে না, ওই যে আগের যে তথ্যমন্ত্রী ছিল না, কি যেন, হাসান মাহমুদ, হ্যাঁ, আমার না উনার কথা মনে পড়ছে, বুঝছেন? মানে এই যে মানে এটা তো কেমন হয়ে গেল, মানে আমার কাছে মনে হয় যে এই সরকারের কমিউনিকেশন ফেইলরের সুযোগগুলো নিচ্ছিল বিরোধী দলগুলা। তারা গুজব প্রডিউস করছে, বট বুলিং করছে, বট বাহিনী হামলায় দিচ্ছে, এরকম নানাবিধ কথা আপনারা বলেন, কিন্তু মোটা দাগে আপনাদের যে কমিউনিকেশন ফেইলার আছে এটা মেনে নেন না। ওকে, দেখেন, বিএনপির একটা দুর্ভাগ্য এবার যে এমন একটা বিরোধী দল পাওয়া গেছে যে বিরোধী দলটা হচ্ছে প্রোপাগান্ডা বা মনে করেন যে বট, এই ধরনের বিষয়গুলোতে তারা অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত এক্সপার্ট। তবে এই বট দখল কিন্তু এখন বিএনপি শেষ করতে দিবেন আন্ডারে আছে। শেষ আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে আছি। ওকে, সো এরকম একটা জায়গাতে আপনি এক্সপেক্ট করতে পারেন না যে মানে বিএনপি আসলে এই জিনিসটাতে বিশ্বাস করে না যে সে হাসান মাহমুদের মতো হোক কিংবা হইতাছে শফিকুল আলমের মতো হোক যে এসে মিডিয়ার সামনে এমন কিছু বলবে যে যেখানে পুরো টপিকটা ঘুরাবে কিংবা এখানে মিথ্যাচার করবে। এখন সত্যি কথা বলতে কিছু সমস্যা দেশে আছে,
অস্বীকার আমরা যাব না। সমস্যার জায়গায় তো আমাকে স্বীকার করতে হবে, সমস্যার জায়গায় আমাকে অ্যাড্রেস করতে হবে। আবার কিছু বিষয় আছে যেগুলো অতিরিক্ত বলা হচ্ছে, অতিরিক্ত বিষয়গুলো বলতে হচ্ছে যে এই মাত্রায় না ভাই, এই মাত্রায় ঠিক আছে, যে ভাই তুমি এখানে বলতেছো যে হাজার হাজার গুণের সমস্যা হচ্ছে, না ভাই হাজার গুণে না, কিন্তু সমস্যাটা শতগুণে, কিন্তু সমস্যা আছে, আমি বলতেছি সমস্যা আছে এবং আমি বদ্ধপরিকর আমি সমস্যাটা সমাধান করব। দ্যাটস দ্য পয়েন্ট। বিএনপি এই জায়গাটাতে বিশ্বাস করে। আমরা মানে আপনি একটা শক্তিশালী প্রেস টিম, মিডিয়া টিম দিয়ে আপনি আসলে কি বলতে চাচ্ছেন? আপনি চাচ্ছেন কি যে বিএনপি হতেছে এখন যে সমস্যাটাকে লুকাবে, একটা মিসম্যানেজমেন্ট করবে, মানে এখানে মিথ্যাচার করবে? না, এটা আমরা এটা করতে চাই না। কারণ ভাই আমার সমস্যাকে যদি আমি অ্যাড্রেস না করি, আমার কথা ছিল যে বিএনপি অনেক ভালো কাজও করছে কিন্তু সেটার প্রচার ঠিকমতো আসছে না। দেখেন ভালো কাজ যদি ভালো কাজ হয় মানুষ প্রচার করবে, মানুষ বলবে। আপনি দেখেন এবারের ঈদে যে শ্রমিক অসন্তোষ হয়নি, এটা আপনাদের মিডিয়া টিম কি পরিমাণে দেখেন, এইটা আমি মিডিয়া টিমের উপর ছাড়বো না। আমার যদি শ্রমিক, একজন ইন্ডিভিজুয়াল শ্রমিক বলে যে এইবার ঈদ আমার ভালো গেছে, তাহলে এইটা বিএনপি সরকারের প্রাপ্তি। দ্যাটস দ্য পয়েন্ট। যদি ভালো কাজ হয়, ভালো কাজ মানুষ বলবে ভালো কাজ। না, এখানে সুশীলতার বিষয়টা না। কারণ আমি যদি নিজের এইভাবে আমি নিজের ঢোলটা আমাকে ওই লেভেলে শোনেন, আমাকে এখানে একটা সিম্পল বিষয়, আমার একটা কাজ আমি করছি, এখন এই কাজের সাকসেসটা আমি হয়েছে কিনা সেটা তো বলবে যার জন্য করছি, সে বলবে। এই যে শ্রমিকের জন্য যে এটা করা হচ্ছে, যদি মানে এটা সত্যিকারের শ্রমিকদের উপকার হয়েছে কিনা এটা শ্রমিকরা বলবে। শ্রমিকরা যদি ফিল করে যে এটা হচ্ছে, দেন আমার এই বিষয়টা সাকসেসফুল। আমাকে মানুষের কাছে এখানে আমাকে অ্যাকসেপ্টেন্স আনতে হবে। দ্যাটস দ্য পয়েন্ট। আমার মিডিয়ার সামনে আমি বলে বেড়ালাম, প্লিজ একটু শেষ করতে, তারপরে তুমি যেমন সে বললো, মিডিয়ার সামনে আমি বলে বেড়ালাম যে আমি এইটা করছি, ওটা করছি, সেটা করছি, কিন্তু আমার রুট লেভেলে আমার এটার কোনো ইম্প্যাক্ট নাই। এই প্রচারণাটা আসলে আমার সরকারের জন্য খারাপ। এবং আওয়ামী লীগ কিন্তু এটা করেই তারা কিন্তু আসলে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। এবং তারা কিন্তু আসলে শেষের দিকে কিন্তু এরকম আমরা কিন্তু এখন আস্তে আস্তে জানতে পারছি যে শেষের দিকে কিন্তু উপরে মল তারা জানতোই না যে দেশে কি হচ্ছে, তাদের সামনে একটা আইভরি ক্যাসেল হতো। সো দ্য প্রবলেম হচ্ছে যে বাবল ইফেক্ট। হ্যাঁ, যে বিষয়টা হচ্ছে যে বাবলের মধ্যে যাওয়া যাবে না। আমার সমস্যা থাকলে সমস্যাটাকে ফেস করতে হবে, সমস্যা থাকলে সমস্যাটাকে জানতে হবে, এবং এইখানে যদি আমার ফেলিয়ার থাকে সেটা নিয়ে আমাকে এটার জন্য আমাকে পে করতে হবে। দ্যাটস দ্য পয়েন্ট। এইটা যদি আমার মধ্যে থাকে, তাহলে আমি এখানে একটা সুশাসন দিতে পারবো। এবং বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা সুশাসন, একটা রাষ্ট্র, যে রাষ্ট্রটা মানুষের জন্য হবে, মানুষের জন্য কথা বলবে এবং মানুষের জন্য কাজটা করবে। দ্যাটস দ্য অল পয়েন্ট। আমি এখানে প্রথমত বলি, একটা দেশের সরকারের দেউলিয়ত্বর এমন স্টেজে গেলে যে যেখানে তথ্য অধিদপ্তরের অফিসিয়াল পেজ থেকে বলা হয়, সব মিডিয়া আপনারা প্রচার করেন যে 2 মাসের মধ্যে সরকারের উপর জনগণের রাস্তা ফিরে আসছে। আপনি চিন্তা করেন একটা সরকারের দেউলিয়ত্বের কোন স্টেজে গেলে মিডিয়াদেরকে বা মিডিয়া সবাইকে বাধ্য করা হয় যে আপনারা এটা প্রচার করেন যে জনগণের রাস্তা ফিরে আসছে 2 মাসের মধ্যে। আই ডোন্ট নো এটা কেন। দ্বিতীয়ত, ঈদযাত্রার আপনি দেখেন এই সরকার বিগত 2 মাসের মানে আপনি উল্লেখযোগ্য একটা জিনিস দেখেন, উল্লেখযোগ্য তার চেয়ে সব থেকে বড় বিষয়, ঈদযাত্রায় এইবারে 15 দিনে 394 জন শুধু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তারপরে শ্রমিক অসন্তোষ, তারপরে আপনি বলতে চাচ্ছেন সরকার বুলডোজার চালাই দিয়েছে তাদের উপর? হ্যাঁ, না ব্যাপারটা সেটা না, বুলডোজার চালাইছে সেটা না, কিন্তু আপনি তো এটাও মানতে হবে, মানে একদম নির্বাচনের কয়দিন পরে তারা তো ম্যানেজমেন্টের সুযোগ কই পাইছে ভাই? সিস্টেম ফেলিওর, এটা পুরোটাই সিস্টেম ফেলিওর। সিস্টেমটা কাজ ছিল কোন সরকার আগে, কোন সরকার সব রেডি করে গেছে? সরকার হচ্ছে এখানে বিন্দু পরিমাণ কোনো রোল প্লে করতে পারে নাই যে এই ঈদযাত্রাকে, আনন্দটাকে পুরো দেশব্যাপী একটা সুখে পরিণত, সরকার সময় পাইছে কয়টা দিন সুখাচ্ছন্নে পরিণত হইছে। ঠিক, সো ইটস নট কোয়াইট ইজি। এই দায়ভারটা আপনি কেন এটা স্বীকার করতেছেন না যে ইয়েস আপনি বলেন, হ্যাঁ আপনি তো বলতেছেন যে ওকে আমরা সেটা নিতে পারি না, এইগুলো আপনি দেখেন। বাংলাদেশে সড়ক দুর্ঘটনা হয়েছে, বাংলাদেশে সড়ক দুর্ঘটনা হয়েছে, এবং এখানে মানে এখানে ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, এবং আমরা বলতেছি এখানে ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। এবং এই যে পরিবারগুলো এগুলো যাতে না হয়, এগুলো যাতে ভবিষ্যতে না হয়, এটা আমরা চেষ্টা করতেছি। এটা যে শুধুমাত্র অন্য কোন সরকার আসলে আপনার মনে হয় যে এনসিপি আর জামাত যদি সরকার গঠন করতো এই অ্যাক্সিডেন্ট হইতো না? কি করতেন আপনি? আপনি শুনেন, হাতে করে ধরে ধরে বাড়িতে পৌঁছে দিতেন। কেন ইন্টারিমের আমলে কি আমরা ঈদ পাই নাই? হইছে তো, তখনও অ্যাক্সিডেন্ট হইছে না? না, কিন্তু এরকম তো হয় না। আরে না, তখন হচ্ছে আল্লাহর রহমতে হইতাছে, তখন হচ্ছে আলাদিন গালি চাই মানুষ বাড়ি যেতে, 4 ভাগের 1 ভাগ হয় না এবার যাওয়া হইছে। তখন যদি বিএনপি থেকে বলা হয় যে হাজার হাজার মতো অবস্থায় ছিল না, হাজার হাজার মানুষ আহত হয়েছে, পঙ্গু। যদি তারা বলে, মানে হয় না যে বলার জন্য তো অনেকে এরকম করে যুক্তি দিবে যে ইন্টারিমের অবস্থায় এত খারাপ অবস্থা ছিল যে ঈদ করতে বাড়ি যাওয়ার মতো আগ্রহী মানুষ ছিল না, এই জন্য অ্যাক্সিডেন্ট হয় নাই, বলতে পারেন? না, সেটা তো ইম্পসিবল। আপনি মানুষের যে একটা আনন্দ ছিল, ইন্টারিমের আমলে যেমন খুবই স্মুথ, আপনি
অহরহ ওই ভিডিও সময় রেকর্ড অর্থনীতির আছে, যে অবস্থা ছিল। অহরহ ভিডিও রেকর্ড আছে, আসিম মাহমুদ থেকে শুরু করে প্রত্যেকটা উপদেষ্টা অত্যন্ত লেভেলের মানে মানে শো করছিলেন, খুবই মানে বেতন খুবই টেতন ঠিকভাবে হইতো না, expected ছিলেন যে কলকারখানাগুলো প্রতিটা বন্ধ জায়গায় থাকতো। তারা হাঁটছে, আর দৌড়াইছে। আর এইখানে হইতেছে তাদের মানুষের ইজ্জতটা হইতো, দৌড় গোড়ায় খুব গিয়ে গিয়ে তাদের ইজ্জতটা মানুষের হইতো। দৌড় গোড়ায় গিয়ে আরে গিয়ে হচ্ছে ভাই। এই যাত্রাটাকে এনশিওর করছে। সেই জায়গায় আপনারা এসে অতিথি দাসের সব রেকর্ড আপনারা ভেঙে দিচ্ছেন। শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন এবং শামসুল হক আনান, আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ। বিশ্বাস করেন এই শো যদি আরো 2 ঘন্টা ধরে আমরা টানি তাহলে আমাদের আলোচনার বিষয় চলতেই থাকবে, আলাপ চলতেই থাকবে, পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক মত দ্বিমত হইতেই থাকবে। এটাই হলো বিউটি অফ পলিটিক্স। অনেক অনেক ধন্যবাদ, আপনি আপনার জায়গায় যুক্তি দিয়েছেন, খণ্ডন করেছেন, আপনাদের দুইজনের দুর্দান্ত পার্টিসিপেশন ছিল পুরো আলাপে। অনেক অনেক মেহেরবানি আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। Thank you so much. দর্শক, এই ছিল আজকের মতো। আগামী সপ্তাহে আবার দেখা হবে নতুন অতিথিদেরকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আর এনপিবির সাথে থাকুন।